আবরার কক্ষ থেকে বের হতে আদ্রিতা বসে পড়ল। এদিক সেদিক খুঁজতে থাকে। টি টেবিলের উপরে কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যায়। চটজলদি টি টেবিল থেকে ফোনখানা তুলে নেয়। কল করে আতিয়া বেগমের ফোনে। রিং হতে হতে কেটে যায়। কল রিসিভ করেন এসে। মা ছাড়া দুনিয়াতে আরও একটা মানুষ আছে আদ্রিতার। সে হচ্ছে তার বাবা আরিফ। মা ফোন ধরছে না দেখে আদ্রিতা বাবাকে কল করল। সাথে সাথে রিসিভ হয় কলখানা। বাবা। বহুদিন পরে বাবা ডাকটা শুনে আরিফের কলিজাখানা জড়িয়ে যায়। আঁখি পল্লব বন্ধ করে অনুভব করে ডাকটা এবং বলল, আদ্রিতা, ভালো আছো মা? আদ্রিতা হাউমাউ করে কেঁদে উঠল। বাবা, আমি এখানে থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও। আমি ভালো নেই, মরে যাচ্ছি। বুকের ভিতরটা কেঁপে ওঠে আরিফের। বিচলিত স্বরে বলল, কি হয়েছে মা? বলো আমায় কি হয়েছে। তুমি আমায় নিয়ে যাও, কালকেই চলে এসো আমাকে নিতে। আসবে তো বাবা? আরিফ একটু ভেবে জবাব দেয়, টিকিট পেলে আসবো, প্রমিস মা। না পেলে এ সপ্তাহের মধ্যেই আমি আসব। আদ্রিতা কল কাটে। চিন্তিত আরিফ মাথায় হাত ঠেকিয়ে বসে থাকে। কি হয়েছে তার মেয়ের? কখনো তো এভাবে কথা বলেনি। বরাবরই নিজের দুর্বলতা প্রকাশ করতে নারাজ সে। শত কষ্ট হলেও মুখ ফুটে কিছু বলে না। না হলে আজকে তাহলে কি হলো? 2023-এর ডিসেম্বরের 15 তারিখ। তাসিন ফ্যাশন হাউসের একটা শাখা বাংলাদেশে খোলা হয়েছে। বসুন্ধরার মার্কেটে নতুন 3টে শোরুম ওপেনিং ডেট ছিল। শোরুম উদ্বোধনের জন্য আবরার তাসনিন বাংলাদেশে গিয়েছিল। বহু বছর পরে নিজের দেশের মাটিতে পা রাখতে শক্তপোক্ত পাষাণ আবরারের হৃদয় কেঁপে উঠেছিল। শোরুম উদ্বোধনের 3 ঘন্টা পরে সুইজারল্যান্ড ব্যাক করার কথা থাকলেও দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে আবরার নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। টিকিট ক্যান্সেল করে হোটেলের রুম বুক করে ফেলল। সন্ধ্যা 7টায় শোরুম উদ্বোধন হবে। আবরার সেই টাইম অনুযায়ী সেখানে উপস্থিত হয়। কেক কাটা, ফিতা কাটা এসব বিষয়ে আবরারের ইন্টারেস্ট ছিল না। তাই শোরুমের কর্মরত মানুষরাই ফিতা এবং কেক কেটে দোকান খোলে। সেই দোকানে প্রথম কাস্টমার হয়ে আদ্রিতা আসে। তার সাথে ছিল স্মৃতি নামক মেয়েটি। সে আদ্রিতার বেস্ট ফ্রেন্ড। আবরার তাসনিনের দোকানে 10,000-এর নিচে কোনো শাড়ির 3 পিস কিংবা লেহেঙ্গা নেই। অথচ আদ্রিতার দোকানে ঢুকেই প্রথমে 3 পিস দেখাতে বলল। দোকানের পার্পেল রঙের একখানা 3 পিস বের করে এবং উল্টে পাল্টে দেখায়। আবরার এক কোনায় বসে ফোন ঘাঁটছিল। তখনই কানে আসে, ভাইয়া, এটার প্রাইস কত? দোকানদার বলল, 12,999 টাকা। আদ্রিতা স্মৃতির পানে তাকালো এবং মুখ বাঁকিয়ে বলল, 13,000 বললেই তো পারেন। 1 টাকা কম বলে কি বুঝাতে চান? এটার দাম 12,000? মানুষ কি হাবলু পেয়েছেন? 13,000 টাকার চকচকে নোট দিলেও তো আবার বলবেন, আপা, এই টাকা নাই, চিনি না ভাবছেন আপনাদের? হাড়ে হাড়ে চিনি। সে যাই হোক, 500 টাকায় দিবেন? দোকানদার হাবলার মতো তাকিয়ে থাকে আদ্রিতার মুখের দিকে। আবারও মুখ তুলে তাকায়। আপা, এটা কোনো দাম কইলেন আপনি? ও, বেশি বলে ফেলেছি। ঠিক আছে, 450 টাকা দিবেন? হলে দেন, না হলেও দেন। পছন্দ হয়েছে, আমার লাগবেই। দোকানদার হাত উঁচু করে দরজা দেখিয়ে বলল, ওই যে গেট, ওখান দিয়ে বের হয়ে যান। আশ্চর্য, আপনি কি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? তো আপনাকে যে ফিটানি দেয়নি এটাই ভাগ্য। 13,000 টাকার ড্রেস 500 টাকা দাম করছেন। কাণ্ডজ্ঞান আছে আপনার, পাগল কোথাকার। এই যে দোকানদার, মুখ সামলে কথা বলবেন। এই জামার দাম 200 টাকার থেকেও কম। ফুটপাতে এসব জামা শত শত বিক্রি হয়। একটু বড়লোক ভাব দেখাতেই এই দোকানে আসছে। না হলে আদ্রিতা চৌধুরী এখানে ভুলেও আসতো না। ভালো হয়েছে আপা, আপনি ফুটপাত থেকে কিনে নিয়েন গিয়ে। আমাকে ক্ষমা করুন। আদ্রিতা দোকানদারকে বকতে বকতে বেরিয়ে যায় দোকান থেকে। আবরার ব্রুকুসকে তাকিয়ে থাকে। বিড়বিড় করে আওড়ালো, আদ্রিতা চৌধুরী। তারপরের দিন আবরারের সুইজারল্যান্ডে ব্যাক করার দিন। সকালে ঘুম থেকে উঠে দাদাভাইয়ের কবর জিয়ারত করতে আসে। তখন পুনরায় আদ্রিতাকে দেখতে পাই। কবরের পাশে বসে কাঁদছে এবং প্রলাপ বকছে। দাদু, ও দাদু, জানো না আজকে কি হয়েছে? বড় মা আমাকে বকা দিয়েছে, মাকে কথা শুনিয়েছে। বড় মা এমন কেন? কেন বলো তো দাদু? তোমার নাতিকে ফিরে আসতে বলো না দাদু। তাকে বলো আমাকে আর মাকে নিয়ে যেতে। আবরার প্রতিটা কথা শুনে খুব মনোযোগ দিয়ে এবং পরপরই সিদ্ধান্ত নেয় আরও কিছুদিন বাংলাদেশে সে থাকবে। আদ্রিতা চৌধুরীর খোঁজ খবর বের করতে হবে। অদ্ভুত ব্যাপার হলো, এখন পর্যন্ত আবরার মেয়েটির মুখ দেখেনি। দোকানেও চুল দেখেছে, এখনও চুল দেখছে। কি সুন্দর চুলগুলো, ঘন কালো এবং বিশাল লম্বা। আবরার কখনোই এত লম্বা চুল দেখেনি। তাই বোধহয় একটু বেশি কৌতূহল জেগেছে। দীর্ঘক্ষণ কবরের পাশে বসে থেকে চলে যায় আদ্রিতা। সেখানে ফেলে যায় হাতের একখানা ছুরি। সে ছুরি এখনও রয়েছে আবরারের পার্সোনাল কাবার্ডে। এইটুকু বলেই থামে আবরার। সিএম ফ্লোরে শুয়ে পড়েছে বহুক্ষণ আগেই। এরকম অ্যাট্রাকটিভ স্টোরি কি আর বসে বসে শোনা যায়?
ইভান আবরারের একদম গা ঘেঁষে বসে আছে, গালে হাত রাখে তার। চোখের পলকও যেন ফেলছে না, যেন একটু নড়াচড়া করলেই স্টোরি শেষ হয়ে যাবে। আমার ডেইরি মিল্ক সেবাচ্ছে, পকেটেই ছিল। আহাদ আবরারের পায়ের কাছে বসে আছে। সবগুলো বলদের ফানে এক পলক তাকায় আবরার, পরপরে দাঁড়িয়ে পড়ল। বিরক্তি স্বরে বলল, তোদের প্রবলেম কি? হ্যাঁ, আমি জাস্ট একটা স্টোরি বলছি। আমার মুখের মধ্যে সিনেমা হল বসাইনি, ইডিয়েটের দল। সিএম হাই তুলে বুকে হাত দিয়ে আপন মনে বলে উঠল, কন্যা তো লম্বা চুলে কী ছিল কে জানে, দেখে আবরার হয়েছে ফিদা ভেবে। সিএমের কবিতা শেষ হওয়ার আগে আবরার ধমকে বলে উঠল, স্টপ ইট সিএম, ডিসগাস্টিং লাগে তোর কবিতা। আমানও আবরারের মতো ধমক দিয়ে বলল, চুপ কর না বাপ, পরেরটুকু শুনতে দে। হ্যাঁ ভাই বল, তারপর কি হলো? আহাদ বলল, কি আর হবে, তারপর থেকে আমাদের গ্রেট তাসিন ভাই স্বপ্নে কক্সবাজার ঘুরছে আদ্রিতার হাত ধরে। নিজের ঘন কালো সাবদারিতে হাত বুলায় আবরার। ছি, স্বপ্নে হাত ধরে ঘুরবো কেন? বাসর সেরে 2-4টা বাচ্চার বাবা হয়ে গিয়েছি। বড় বড় ফাঁ ফেলে প্রস্থান করে আবরার। 4 বন্ধু উচ্চস্বরে হেসে ওঠে। সিএম বলল, শুধু স্বপ্নে? রিয়েল লাইফে করিসনি? আমার মুখ বাঁকিয়ে বলল, এখন রুমে যাচ্ছে কি ঘাস কাটতে? মানে বাসর হবে আজকেই, অবভিয়াসলি। আবরার ছাড় দিবে? সিএম এক লাফে উঠে বসলো। চল ভাই, আমরা শুনবো। আহাদ বলল, কি শুনবি মানে? মানে আড়ি পাতবো, দেখবো কি থেকে কি শুরু করে, কি বলে, কিভাবে সাউন্ড করে। ইভান ভীতিস্বরে বলল, না ভাই, আবরার জানতে পারলে রেগে যাবে। আরে দূর, কিচ্ছু হবে না, চল তো তোরা। সিএম হামাগুড়ি দিয়ে চলে যায় আবরানের কক্ষের পানে। আবরারের পেছন পেছন ছুটতে থাকে ইভান আর আহাদ। আমান এখনও চিন্তিত, যাবে কি যাবে না সেটাই ভাবছে। বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, আর সমুদ্রের রেশ ধরে বিখ্যাত হয়েছে এবি হোটেল। 10 তলা বিশিষ্ট এই হোটেল থেকে সমুদ্রের গর্জন শোনা যায় গভীর রাতে। জ্যোৎস্না রাতে বেলকনিতে বসে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ছাদের আলোর সৌন্দর্য উপভোগ করা যায়। বাংলাদেশের নামি দামি সকল মানুষ কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে বরাবরই চড়া দামে এবি হোটেলের রুম বুক করে। এই হোটেলের মালিক ছিলেন আরিফ রহমান। নিজের সারা জীবনের সঞ্চিত অর্থ এবং শ্বশুরের সমস্ত সম্পত্তি বিক্রি করে এবি হোটেল বানিয়েছিলেন। বড় শখ করে হোটেলের নাম দিয়েছিল এবি। এতে আরিফ, বিতে বর্ষা। আরিফের প্রথম স্ত্রী আদ্রিতার মা। বর্ষার বাবা বশির ছিলেন সরকারি কর্মকর্তা। এক কন্যা এবং একটা ছেলে নিয়েই ছিলেন তার সংসার। ছেলেকে লেখাপড়া করিয়ে বাড়ি গাড়ি করে দিয়েছিলেন। এবার মেয়ের পালা। যখন আরিফ এসে বলেছিল, বাবা আমি কক্সবাজারে একটা হোটেল দিতে চাই, বশির দ্বিমত করেননি, বরং ব্যাংকে যত টাকা গচ্ছিত ছিল সবই তুলে দিয়েছিলেন। তাতে যখন হলো না, বিটিমাটি সবই বিক্রি করে দিল। আদ্রিতা যেদিন জন্ম হয় সেদিনে হোটেল উদ্বোধন করা হয়। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম বছরেই হোটেলের নাম ডাক ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে। লাভ বাড়তে থাকে হু হু করে। আদ্রিতা যখন 3 বছর বয়স তখন আরিফ সাফল্য দ্বারে পৌঁছে গিয়েছেন। একটা হোটেল তাকে কোটিপতির খাতায় নাম লিখিয়ে দেয়। সিদ্ধান্ত দেয় গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করবে। বরাবরের মতো বর্ষার স্বামীর সিদ্ধান্তে সায় জানায়, তাকে উৎসাহ দেয়, আর এটাই ছিল বর্ষার জীবনের ভুল সিদ্ধান্ত। আরিফ গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করার জন্য জমি খুঁজছিল। কক্সবাজারে যেহেতু হোটেল দিয়ে লাভবান হয়েছে, সেহেতু কক্সবাজারে গার্মেন্টস ফ্যাক্টরি খুললে লাভবান হবে, এমনটাই আশা করে কক্সবাজারে জমি খুঁজতে শুরু করে এবং হোটেলের সিকিউরিটির সাহায্যে পেয়েও যায়। জমিটি ছিল ইমান আলী নামক এক লোকের। লোকটির একটা মেয়ে ছিল, নাম ইমা। জমি কেনার সূত্র ধরেই ইমার সাথে পরিচয় হয় আরিফের। মেয়েটি খুব সুন্দর দেখতে ছিল। প্রথম দেখায় আরিফের ভালো লেগে যায়। তারপর তাদের বন্ধুত্ব হয় এবং একটা সময় প্রণয় ঘটে। গোপনে তারা বিয়েও করে নেয়। বর্ষা অত্যাধিক বিশ্বাস করত তার স্বামীকে, কখনোই তার পণ ঘাটত না, কখনোই কোনো প্রশ্ন করতো না। গার্মেন্টস ফ্যাক্টরির কাজ শেষ হওয়ার পরে সেই ফ্যাক্টরির নাম রাখে আদ্রিতা ফ্যাশন হাউস এবং ছোট্ট মেয়েটি তার উত্তরাধিকারী হবেন এমনই উইল করে রাখে। বর্ষা শতবার বারণ করেছিল, বাবা সম্পত্তি মানেই তো আদ্রিতার সম্পত্তি, কিন্তু বোকা বর্ষা তখন বুঝতেই পারেনি কি হচ্ছে তার সাথে। একদিন আরিফ বলল সে সিঙ্গাপুর যাবে, সেখানেও একটা ব্যবসা দাঁড় করাবে। দেশে বিদেশে সব জায়গায় তিনি পরিচিতি পেতে চান। এবারেও কোনো বাধা দেয়নি বর্ষা। আরিফ চলে যায় সিঙ্গাপুরে। এভাবে কিছু বছর চলে যায়। আরিফ দেশে ফিরেছে কিছু মাস হলো। কক্সবাজারের ফ্যাক্টরি এবং হোটেল দেখতে গিয়েছে। সেখানে মাসখানেক থাকবে এমনটাই বলেছে। আদ্রিতার 10তম জন্মদিন চলে এসেছে। রাত 12টার পরে মেয়েটা 10 বছর পূর্ণ হবে। বর্ষা চিন্তা করে আরিফকে সারপ্রাইজ দিবে। মেয়েকে নিয়ে কক্সবাজার চলে যাবে। ওদের দেখে আরিফ নিশ্চয়ই ভীষণ খুশি হবে এবং একসাথে সমুদ্রের পাড়ে বসে কেক কাটবে।
যে বাবার সেই কাজ। ঘুমন্ত আদ্রিতাকে তুলে রাতের বাসে কক্সবাজারে রওনা হয়। পৌঁছাতে পৌঁছাতে ভোরের আলো ফুটে ওঠে। বর্ষা মেয়েকে নিয়ে এবি হোটেলে ওঠে। কাউন্টারে যেতে স্টাফরা সালাম দেয় এবং জানায়, স্যার 202 নম্বর কক্ষে আছেন। বর্ষা মুচকি হেসে চাবি নিয়ে চলে যায়। 202 নং কক্ষে দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে এক অবিশ্বাসনীয় কাহিনী। বর্ষা কেঁপে ওঠে। দুহাতে চেপে ধরে ছোট্ট আদ্রিতার চোখ দুটো। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিজের আখি পল্লবও বন্ধ করে নেয়। অপ্রস্তুত আরিফ তাড়াহুড়ো করে উঠে বসে। ইমা গায়ে চাদর জড়িয়ে রাগান্বিত স্বরে বলে উঠল, এই কে আপনি? নক না করে কক্ষে কেন ঢুকেছেন? বর্ষা জবাব দিতে পারে না। মাথা নুইয়ে থর থর করে কাঁপতে থাকে। আদ্রিতা নিজের চোখের উপর থেকে মায়ের হাত সরানোর চেষ্টা চালায়। বিরক্তিকর স্বরে বলল, মাম্মা চোখ ধরেছ কেন? সারপ্রাইজ তো পাপাকে দিব। পাপা চোখ ধরবে? আরিফ নিজের গায়ে শার্ট জড়িয়ে এগিয়ে আসে আদ্রিতার দিকে। বয়ার্তক স্বরে বলল, বর্ষা তুমি এখানে? বর্ষা চোখ খোলে। আদ্রিতার চোখের উপর থেকেও হাত সরিয়ে নেয়। বাবাকে পেয়ে যেন স্বর্গ পেয়ে গিয়েছে আদ্রি। এমনিতে বছরে একবার কি দুইবার বাবা দেখা পায় সে, তবে কথা হয় প্রতিদিন। ভিডিও কলে বাবা মেয়ে দারুণ খুনসুটি চলে ঘণ্টাখানিক সময় ব্যয় করে। লাফিয়ে বাবার কোল দখল করে নেয়। দুহাতে গলা জড়িয়ে সুমুতে বরিয়ে দেয় বাবার মুখশ্রী। শতবার ভালোবাসি বাক্যটি আওড়ায়। আরিফ নিত্যদিনের মতো মেয়ের আদরে সায় জানাতে পারে না। মনের মধ্যে ভয় চরকে ধরেছে তার। ক্ষণে ক্ষণে বর্ষার পানে তাকাচ্ছে। বোকাশোকা বর্ষাকে আজ অন্যরকম লাগছে। এই গ্রেস, এটাই তোমার সিঙ্গাপুর? এখানেই তাহলে তোমার কাজ? তাচ্ছিল্যের স্বরে বলল বর্ষা। ইমা ওয়াশরুমে ঘুরে এসেছে। জামা কাপড় ঠিকঠাক করছে। সে আরিফের পাশে এসে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় বর্ষাকে। আরিফ নিজের সাফাই গাওয়া স্বরে বলল, বর্ষা তুমি? জিব্বা গহ্বরে আসা কথাখানা সম্পন্ন করতে না দিয়ে বর্ষা পুনরায় বলে উঠল, তুমি আমাকে ঠকাওনি, বিশ্বাস ভেঙেছ। তোমার প্রতি কোনো অভিযোগ আমার নেই। তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছ। আমার মেয়েটা ছোট, তোমাকে ভীষণ ভালোবাসে। আমি চাই না সে তোমায় ঘৃণা করুক। এনজয় করো, আমরা আসছি। নিজের বক্তব্য শেষ করে আদ্রিতার হাত ধরে বর্ষা মিষ্টি হেসে বলল, মাম্মা সমুদ্র দেখে আসি চলো। ভোরে সমুদ্রের ঢেউ প্রচুর ঝিনুক নিয়ে আসে। আমরা কুড়িয়ে নিব সব। আদ্রিতা নেমে পড়ে বাবার কোল থেকে। মায়ের হাত ধরে চলে যাওয়ার উদ্দেশ্যে দুপায়ে এগিয়ে পুনরায় বলে উঠল, পাপা যাবে না? এই আন্টিটার সাথে বিজনেস ডিল করছে, ফাইনাল করেই চলে আসবে। আমরা যাই চলো। বর্ষা আদ্রিতাকে নিয়ে চলে যায়। চিন্তিত আরিফ মাথায় হাত দিয়ে বসে পড়ে ফ্লোরে। ইমা বিরক্ত স্বরে বলল, তোমার বউ মেনে নিয়েছে, তাহলে তুমি কেন আপসেট হচ্ছ? বর্ষা আমায় প্রচণ্ড ভালোবাসে, অসম্ভব বিশ্বাস করে। তার বিশ্বাস আমি ভেঙেছি। বর্ষা বাঁচবে না ইমা। আমার মেয়েটাকে মা হারা করে চলে যাবে বর্ষা। পুরনো কথাগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলে আরিফ। হাতে থাকা পটফ্রেম লুকিয়ে ফেলে তোষকের নিচে। ইমা দেখে ফেললে ঝামেলা করবে, বাচ্চার সামনে গালাগালি করবে। অশান্তি সহ্য করতে করতে অতৃপ্ত হয়ে উঠেছে সে। এবার একটু শান্তির খোঁজে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে। আজকে আদ্রিতার ফোন কল তার অতৃপ্ত হৃদয়কে নতুন চিন্তায় জর্জরিত করে তুলেছে। কলিজার টুকরো মেয়েটা ভালো নেই। আতিয়া বেগম তাকে ভালো রাখতে ব্যর্থ হয়েছে, কথা রাখতে পারেনি সে। গভীর ঘুমে আচ্ছন্ন আদ্রিতা। এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বিছানা জুড়ে। ডান পাশে কাত হয়ে শুয়ে আছে। আঘাতপ্রাপ্ত হাতখানা গুটিয়ে রেখেছে। বালিশের চাপে চ্যাপটা হয়ে ঠোঁট দুটো ফাঁকা হয়ে গিয়েছে। সে ফাঁকা দিয়েই লালা পড়ছে। মাঝে মধ্যে মৃদু স্বরে নাক ডাকছে, আবার বিরক্তিতে স্বরে ভিড় করে কাউকে বকছে। আবরার আদ্রিতার সামনে স্যার টেনে বসে পড়ে। পায়ের উপর পা তুলে গভীর মনোযোগের অভিনীটিকে পর্যবেক্ষণ করতে থাকে। নাকের উপর তেল জমে চিকচিক করছে। কপালের ঠিক মাঝখানে বিশাল আকৃতির ব্রণে দেখা মিলেছে। আজকে বোধহয় পোটলাপুটলি বেঁধে আগমন ঘটিয়েছে। গোটা কপাল জুড়ে রক্তিম রং ধারণ করেছে। আবরার বিরক্ত হয়। ডান হাতে কপাল চুলকে মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় ব্রণের উদ্দেশ্যে। ইচ্ছে করছে রিভলভার দিয়ে ব্রণটাকে শ্যুট করতে বা ধারালো চাকুর সাহায্যে কুটি কুটি করে কেটে ফেলতে। কত বড় সাহস! আবরার তাসনিনের বউয়ের মুখে বাসা বেঁধেছে। আদ্রিতা নড়ে চড়ে ওঠে। আঘাতপ্রাপ্ত হাতখানা খাটের উপর রাখে শক্ত করে। একটু ব্যথা পেলেও নিশ্চয়ই। কপাল কুঁচকে ঠোঁট গোল করে উফ শব্দটা আওড়ালো এবং পরপরে নীরব হয়ে যায়। আবরার হাতে থাকা মলমখানা হতে কিছুটা মলম বের করে লাগিয়ে দিতে থাকে হাতে। মেউ মেউ করে খাটের ডান পাশ হতে মৃদু শব্দে ডেকে ওঠে অ্যানি। খাটে ওঠার চেষ্টা চালাচ্ছে সে, তবে প্রতিবারই ব্যর্থ হচ্ছে। লাল রঙের ড্রিম লাইটে অ্যানির চোখ দুটো জ্বলছে। আবরার ব্রু কুঁচকে ফেলল।
এমনিতে তো লাফাতে লাফাতে গোটা বাড়ি মাথায় তুলে রাখে, আর এখন খাটে উঠতে পারছে না। আশ্চর্য ব্যাপার তো। অ্যানি, কাম হেয়ার। নিজের কণ্ঠস্বর শুনে নিজেই বিরক্ত হয় আবরার। এভাবে ডাকলে অ্যানি তো আসবেই না, উল্টো ভয় পেয়ে আরও দৌড়াবে। পরপরে নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করে চেষ্টা চালালো, তবে ব্যর্থ হয়। নিত্যদিন এই ভঙ্গিমায় কথা বলতে বলতে এটাই রুলস হয়ে গিয়েছে, চাইলেও পরিবর্তন করা যায় না। গম্ভীর মুখশ্রীর সঙ্গে পাল্লা দিয়ে কণ্ঠখানাও গম্ভীর হয়ে গেছে। সিয়াম গোল গোল নয়ন ঘুরে সবগুলো বন্ধুর পানে তাকালো। আমান কৌতূহল স্বরে বলল, আদ্রিতা বাদ দিয়ে অ্যানিকে ডাকছে কেন? সিয়াম সাটি মারে আমানের মাথায়। বিরক্তিকর স্বরে বলল, এই জন্যই তুই সিঙ্গেল, শালার নির্বোধ বোকা হনুমান। অ্যানিকে? আদ্রিতার বাচ্চা। তাহলে আবরারকে? অ্যানির বাবা। আবরার চাচা বাচ্চার সামনে রোমান্স করবে নাকি? প্রাইভেসির দরকার আছে না? এক্ষুনি অ্যানিকে ধরে চোখে পট্টি বেঁধে দিয়ে রোমান্স শুরু করবে। তুমুল রোমান্স। ফালতু না বকে ভালো করে কান লাগা, গাধার বাচ্চা। একটা পয়েন্টও মিস করা যাবে না। আমান অনবরত মাথা নেড়ে পুনরায় দরজায় কান ঠেকালো। অ্যানি আসেন আবরারের কাছে। অগত্যা আবরারই নিজের চেয়ার ছেড়ে উঠে পড়ল। এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় অ্যানিকে, মাথায় হাত বুলিয়ে আদ্রিতার পাশে নামিয়ে দেয়। ছোট্ট প্রাণীটি নিজের মালিককে পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। মুহূর্তে গায়ে এলিয়ে দেয় আদ্রিতার বুক ঘেঁষে। দুফা দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করে, জিভে বের করে সেটে দেয় মালিকের গাল। মিও মিও আওয়াজ তুলে উপস্থিতি জানায় দেয়। ঘুমে কাঁদো আদ্রি বুঝতেও পারে না বাচ্চার আগমন। এই সুন্দর দৃশ্যখানা ক্যামেরাবন্দি করে নেয় আবরার। অতঃপর কিছু একটা মনে পড়ে। ফোনখানা বিছানার পাশে রেখে মাথা চুলকে দরজার পা এগোয়। খট করে দরজা খুলে দিতেই হুড়মুড়ি একটার পর একটা পড়ে যায় আমান, আহাদ, ইবান এবং সিয়াম। সবাই নিচে পড়েছে। সিয়াম সে উচ্চস্বরে চিৎকার করে, ওরে আল্লাহ, গেল আমার কোমর। গাদার দল, আমাকে মেরে ফেলবি নাকি? ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলল সিয়াম। বেশ ভালোই লেগেছে। আমার নিজের আঘাতপ্রাপ্ত হাতে পুনরায় আঘাত পায়। ওদের চিৎকারে ঘুম ভেঙে যায় আদ্রিতার। দরপড়িয়ে উঠে বসল। আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে? ইভান দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। দাঁত কেলিয়ে হেসে জবাব দেয়, নাথিং, এভরিথিং অল রাইট, তুমি ঘুমাও। আদ্রিতা গোল গোল নয়ন ঘুরিয়ে সকলের ফানে তাকায়। কিছুই যেন ঠিক নেই বুঝতে পারে, তবে পাল্টা প্রশ্ন করে না। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ঘুমন্ত অ্যানিকে কোলে তুলে নেয়। আহাদ আবরারের গম্ভীর মুখপানে তাকিয়ে বলল, আমাদের কোনো দোষ নাই, সব দোষ সিয়ামের। আহত সিয়াম কাঁদো কাঁদো স্বরে আওড়ালো, দোষ করলো সবাই, ঘাড়ে পড়ল সিয়ামের। আবরা তাসনিন এখন বানিয়ে ফেলবে কি মারে, বাঁচতে চাইলে পালা সিয়াম, লাগা একটা দৌড়, তুই ছাড়া তোর কেউ নেই, পেলি তার প্রমাণ। বলে দাঁড়িয়ে পড়ল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে চলে যায়। তার পেছন পেছন বাকিরাও লেজ গুটিয়ে পালায়। আবরার দীর্ঘ শ্বাস ফেলে কক্ষ হতে বেরিয়ে যায়। বয়ার্তক আদ্রিতা মাথা নুইয়ে বসে থাকে। অন্ধকারে গ্রাস করে রেখেছে গোটা কক্ষ। এখান থেকে বের হয়ে যাবেটা কোথায়? নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে আমান ভাইয়ারা দখল করে নিয়েছে ইতিমধ্যেই। তা বুঝতে পেরেছে। বাকি রাতটুকু এই কক্ষে থাকতে হবে। গোটা দিনে আনি কিছু খায়নি। খাবার ছিল না এমনটা নয়, তবে আদ্রিতাকে ছাড়া খাওয়ার অভ্যেস তার নেই। খাবার দিয়ে আদ্রিতা পাশে বসে থাকলে তবেই খায়। আজকে ছিল না বিদায় খাওয়া হয়নি। ক্ষুধায় ঘুম ছুটে যায় তার। মিউ মিউ আওয়াজ তুলে আদ্রিতার মুখপানে তাকায়, যেন বোঝাতে চাইল, খেতে চাই আমি। আদ্রিতা টুপটাপ কয়েকটা চুমো খায় অ্যানির মাথায়। আদুরের স্বরে বলল, আমার সোনা, এক্ষুনি খাবার আনছি। বলে বিছানা ছাড়ে। কম্পোটের মধ্যে থেকে বের হওয়ার পরে অনুভব করে বেশ ঠান্ডা। কিছু একটা গায়ে জড়ানো উচিত, না হলে শীতে কাঁপতে কাঁপতে অক্কা পাওয়ার সম্ভাবনা আছে। আশেপাশে তাকিয়ে কিছু একটা খোঁজে এবং পেয়ে যায় আবরারের হুডি। চঞ্চল হাতে চটজলদি সেটাই গায়ে জড়িয়ে নেয়। সাদা রঙের হুডিখানা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। কোনো দামি ব্র্যান্ডের পারফিউম হবে হয়তো। আদ্রিতা হুটির মধ্যে নাক ডুবিয়ে নাক টেনে ঘ্রাণ শুকে নেয়। মনে মনে বলল, জল্লাদ হাতির বাচ্চার হুড়ি থেকে এত সুন্দর সুঘ্রাণ আসছে। না জানি তার গায়ের ঘ্রাণ কতটা সুন্দর হবে। আর একবার কাছে আসলে ভয়টয় না পেয়ে ঘ্রাণ শুকে নিব। পরপরই নিজের মাথায় চাটি মারে। বিড়বিড় করে বলল, নির্লজ্জ বেহায়া আদ্রিতা, ওই লোকটা একটা বেয়াদব। তোকে বিয়ের নাম করে অপমান করেছে, আজকে আবার হাত পুড়িয়ে দিয়েছে। তার কথা ভাবলে তোর মন কেটে হালুয়া বানিয়ে ফেলব, বলে দিলাম। ক্যাটফুটের প্যাকেট কেটে বাটিতে ডালছে আবরার। তখনই তার ফোনখানা কেঁপে ওঠে। ব্রু কুচকায় আবরার। বিরক্ত হলো বোধ হয়, এত রাতে কে কল করে। ট্রাউজারের পকেট থেকে ফোনখানা বের করলো। আননোন নাম্বার, তবে চিনি আবরার। পার্সোনাল ফোনে সুইজারল্যান্ডের নাম্বার হতে একজনই কল করতে পারে। সোজা হয়ে দাঁড়ায় আবরার। ডান হাতে কপাল চুলকে কল রিসিভ করল। আবরার তাসনিন, ওরফে এটি তাসিন। বড়ই সুন্দর নাম, আই লাইক ইট। আবরার শুনে মনোযোগ দিয়ে তবে জবাব দেয় না। ওপাশ থেকে পুনরায় ভেসে আসছে,
একটা মেয়ের জন্য আমার ভাইয়ের গায়ে হাত তুলেছ তুমি। সে এখন হাসপাতালে। হাত দুটো অকেজ, কখনোই ঠিক হবে না। এ পর্যায়ে আবরার ঠোঁট মেলে একটু হাসার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হাসির সাথে সম্পর্ক চুকিয়েছে সেই ছোটবেলায়, এখন চেষ্টা করলেও ধরা দিতে চায় না। কেন করলে এমন? আবরার পুশ করে শ্বাস টানে। ট্রাউজারের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একখানা সিগারেট ঠোঁটের বাজে পুড়ে লাইটার দিয়ে জ্বালিয়ে নেয়। পরপর সিগারেটে টান দিয়ে ধোঁয়া ওড়াতে ওড়াতে জবাব দিল, শি ইজ মাই ওয়াইফ। আই নো মাই বয়। ইনফরমেশন জোগাড় করে ফেলেছি। তোমার বাকিটা শেষ করার আগে আবরার বলে উঠল, তার দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নিব, সে মন্ত্রীর ছেলে হোক আর যাই হোক, মাইন্ড ইট, বলেই কল কাটে। ইতিমধ্যেই কপালের রগ ফুটে উঠেছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে। ইচ্ছে করছে গোটা দুনিয়া জ্বালিয়ে দিতে। দু হাতে মাথার চুল খামচে ধরে আবরার, তাতে গোছানো চুলগুলো এলোমেলো হয়ে যায়। সিগারেট প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। একটু হলে ঠোঁটে সেকা লেগে যাবে, কিন্তু সেদিকে খেয়াল নেই আবরারের। সে আনমনে ভেবে চলেছে অনেক কিছু, এবং হলেও তাই। সিগারেট ঠোঁটের সঙ্গে লেগে সেকা লাগে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মৃদু স্বরে শব্দখানা উচ্চারণ করে পরপরে শক্তপোক্ত হাতখানা দ্বারা ঠোঁট ঘষে নেয়। সেই মুহূর্তে আদ্রিতা কিচেনে পা রাখে। অগোছালো আবরারকে দেখে একরাশ চিন্তারা এসে ভিড় জমায় মনের কোণে। একটু উকিঝুঁকি মেরে মুখখানা দেখার চেষ্টা করল। প্রথমে নজরে পড়ে লাল ওষ্ঠজোড়া, এখনও সিগারেটের পোড়া অংশ লেগে আছে। লাল লাল চোখ দুটো দেখে আদ্রিতার চিন্তা বেড়ে যায়। অনুমান করে নেয় লোকটার জ্বর এসেছে কিনা। হাত বাড়িয়ে আবরারকে শুয়ে দেওয়ার সাহস আদ্রিতার নেই। আপনি কি অসুস্থ? এমন কেন দেখাচ্ছে? ডাক্তার ডাকতে বলবো ভাইয়াদের? প্রশ্নখানা করেই ফেলে আদ্রিতা। পরপরই নিজের উপর বিরক্ত হয়। ওরে, এখন যে অশ্লীল কথা বলবে ওইগুলো শোনার জন্য প্রস্তুত হ। অসভ্য আদ্রিতা। হলো তাই। আবরা দু পা এগিয়ে আসা আদ্রিতার পানে গায়ে নিজের হুডি দেখে ঠোঁট বাঁকায়। ঠোঁটে আঙ্গুল কষতে কষতে হাসকি স্বরে বলল, আই নিড ইউর লিপস। আদ্রিতা দু পা পিছিয়ে যায়। উদ্দেশ্য দিবে একখানা বউ দৌড়। এক দৌড়ে কক্ষে চলে যাবে, তারপর দরজা লক করে দিবে। ব্যাস, আজকের মতো বেঁচে যাবে। আদ্রিতার পরিকল্পনা বোধহয় বুঝতেই পারল আবরার। লম্বা হাতখানা বাড়িয়ে পেঁচিয়ে ধরে আদ্রিতার কোমর, পরপরে গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। আদ্রিতা জমে যায়, শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। এটা কি হলো? তলপেটে মোচড় দিয়ে উঠছে, হাত পা মৃদু কাঁপছে। লোকটা ছোঁয়া ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। নিজেকে বাঁচাতে আবরারের হাতের উপর হাত রাখে। কাঁপা কাঁপা স্বরে বলল, ছাড়ুন প্লিজ, আমার ভালো লাগে না। সুবোধ বালকের মতো সত্যি ছেড়ে দেয় আবরার। আর আড়িপাড়বে ব্রু কুঁচকে বলল, দরজা খোলা, কেউ দেখে ফেললে এসব বললে মেনে নিব। বাই, ভালো লাগছে না। নেক্সট টাইম এটা শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ভালো লাগলেও আমি ছোবো, না লাগলেও আমি ছোবো, মাইন্ড ইট। সুইজারল্যান্ডের ওয়েদার আজকে মারাত্মক রোমান্টিক এবং সুন্দর। এখানকার প্রকৃতি যেন নিজের রূপ প্রকাশ করতে উদ্যত হয়েছে। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। শীতের আমেজ কমিয়ে এসে একটু গরম গরম ভাব পড়েছে। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি দারুণ কম্বিনেশন। আদ্রিতা আনিকে সাথে করে নিয়ে বসে আছে বারান্দায়। এক হাতে আনির গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, অপর হাত গালে রেখে গভীর মনোযোগে বৃষ্টি বিলাস করছে। ছোট ছোট বৃষ্টির ফোঁটা আসমান হতে টুপটাপ করে জমিনে পড়ছে, মৃদু শব্দ হচ্ছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে টিনের ছালে বৃষ্টি পড়ে যেমন ঝমঝম শব্দ হয় তেমন নয়, এই শব্দ অন্যরকম। আদ্রিতা হাত এগিয়ে বৃষ্টি ছোঁয়ার বৃথা চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। অদ্ভুত ডিজাইনে তৈরি এই বাড়িখানা থেকে ইচ্ছে করলে বৃষ্টি ছোঁয়া যায় না। তার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে রাস্তায় বেরোতে হবে। আদ্রিতা বিরক্ত হয়, মুখ বাঁকালো, বিড়বিড় করে বলল, যেমন আবরার তাসনিম তেমনি তার বাড়ি, দুটোই বিরক্তিকর। দূর পাহাড়ে দুজোড়া কপতি দু হাত মেখে পরম শান্তিতে বৃষ্টি বিলাস করছে। দেখে বাঙালি মনে হচ্ছে, কেননা মেয়েটি কালো রঙের থ্রি পিস পরা। সাধারণ সুইজারল্যান্ডের বাসিন্দারা থ্রি পিস পরে না। ওই দু চারজন বাঙালি জীবিকা নির্বাহের জন্য সুইজারল্যান্ডে এসে পাড়ি জমায়, তারাই থ্রি পিস পরে। কপতির বৃষ্টি বিলাস করা এবং পাহাড়টা দারুণ সুন্দর, তবে আদ্রিতার কলিজা ঠান্ডা করার মতো না। কেননা বাংলাদেশের মতো সবুজে ঘেরা নয় এই পাহাড়। নেই কোনো ঝর্ণা, চা পাতার বাগানও নেই। আদ্রিতার মনে পাহাড় মানেই চায়ের বাগান। যদিও চা বাগানে যাওয়ার অভিজ্ঞতা খুবই কম তার। সে ছোটবেলা মায়ের সঙ্গে গিয়েছিল একবার। গোটা স্মৃতি ধরে রাখতে সে অক্ষম। তবুও শুধু চা পাতা বা আঁকা বাঁকা পথ এটুকুই মনে পড়ছে। আহ, কি দারুণ ছিল মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো। অ্যানি মিউ মিউ শব্দ করে ওঠে। আদ্রিতা ভাবনার জগৎ থেকে বের হয়, তাকাই অ্যানির দিকে। আদুরে ভঙ্গিমা বলল, কি হয়েছে বাবু, খিদে পেয়েছে? অ্যানি জবাব দেয় না,
বরং আরও একটু গা ঘেঁষে যায় আদ্রিতার। কোলের ওপর মুখ রেখে পুনরায় চোখ বন্ধ করে। তখনই সিয়ামের আওয়াজ শুনতে পায় আদ্রিতা। উচ্চস্বরে আতিয়া বেগমকে ডাকছেন। আন্টি, ও আন্টি, কোথায় আপনি? দেখুন আমি এসেছি, কিছু খেতে দিন। বুকের ভিতরটা কেমন করে ওঠে আদ্রিতার। অদ্ভুত এক ভাবনায় শরীর কেঁপে ওঠে। মুখশ্রী লাল হয়ে যায় লাজে। আশ্চর্য ব্যাপার। মনে মনে বলল, পাগল আদ্রিতা, তুই কেন গলে যাচ্ছিস ওই বাজে লোকটার ফাঁদে? কেন নয়নজোড়া বন্ধ করলেই তাকে দেখিস? কেন বিছানায় গায়ে এলিয়ে দিলে লোকটা ছোঁয়া অনুভব করিস? কেন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে ইচ্ছে করে? পাগল আদ্রিতা, তুই কি ভুলে গিয়েছিস আবরার তাসনিন ব্যাড হয়? তুই আসিফ আদনানকে ভালোবাসিস। মনে মনে কথাগুলো আওড়ায় আদ্রিতা। পর মুহূর্তে আবার মনে পড়ে, আবরার তাসনিন 5 দিন পরে বাড়ি ফিরলো, একটু দেখে আসা উচিত। একটা মনে দুরকম ভাবনায় বিরক্ত আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ল। ওড়না জামা ঠিকঠাক করে ধীরগতিতে 5 সালি এগিয়ে যায় আবরার তাসনিনের কক্ষের পানে। জুরিক নদীর পূর্ব পাশে বহুল পরিচিত একটা কফি শপ রয়েছে। আয়ুষ নামক এক ভারতীয় পুরুষের উদ্যোগে এই কফি শপে নির্মিত হয়েছে। এখানে দেশি বিদেশি সকল ধরনের কফি পাওয়া যায়। আবরার এবং আয়ুষ একসাথে এসেছিল সুইজারল্যান্ডে। প্রথমবার সুইজারল্যান্ডের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ধাক্কা লেগে যায় আয়ুষের সাথে। বয়সে একটু বড়, সম্মানও দেখানো প্রয়োজন, এসব খেয়াল নেই। রক্সাটা আবরার দোগা বসিয়ে দিয়েছিল। সেই থেকে আয়ুষের নজর আবরারের পানে। এরই মধ্যে বহুবার দুজনে ঝামেলা হয়েছে। আয়ুষ আবরারকে হারানোর জন্য বহু পন্দি এঁটেছিল, বরাবরই ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আবরার তাসনিন বসে আছে কফি শপে। তার মুখোমুখি বসে আছে আয়ুষ এবং টনি। গোটা কফি শপ দখল করেছে তাদের বডিগার্ডরা। সকলের হাতে রয়েছে বিশাল বড় সাইজের বন্দুক। আবরার 2 হাত টেবিলে রাখে। একটু ঝুঁকে বলল, কেন ডেকেছ? টনি ঠোঁট বাঁকিয়ে হাসে। তোর ভয় করছে না? আমরা এতজন রয়েছি, কেটে টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখি। তো কাটো। আবরারের স্পষ্ট স্বর। বরকায় টনি। একটুও ভয় পাচ্ছে না আবরার? এটা কি মানুষ নাকি অন্য কিছু? আয়ুষ হাড়ে হাড়ে চেনে আবরার তাসনিনকে, তাই হুমকি দামকি না দিয়ে সোজাসাপটা বলল, টনি ছেলেকে কেন মেরেছ? আবরার তাসনিন কাউকে কৈফিয়ত দেয় না। আই নো, বাট তোমার লাইফ রিস্ক রয়েছে। কথা বলে মিটিয়ে নাও সবটা। আবরার নিজে দাঁড়িয়ে হাত বোলাই। গার্ডদের পানে তাকায় বাঁকা নয়নে। ব্যাস, সকলেই গান তাক করে টনি এবং আয়ুষের পানে। আখি পল্লব বড় বড় হয়ে যায় ওদের। চটফটিয়ে উঠে বলল, আরে আরে কি করছো? তোমরা তো আমার গার্ড। আবরার তাসনিনকে শেষ করে দাও। গার্ডরা যেন শুনল না সেই কথা। তাদের নয়নে আবরার তাসনিনের পানে আবদ্ধ, যেন সে অনুমতি দিলেই টনি এবং আয়ুষের চ্যাপ্টার ক্লোজ করে দিবে। আবরা দাঁড়িয়ে পড়ল। টেবিল হতে নিজের ফোন তুলে নিয়ে গম্ভীর স্বরে বলল, এটা ট্রেলার ছিল। আদ্রিতা চৌধুরীর পানে তাকালে, চোখ তুলে কুকুরকে দিয়ে খাওয়াবো, মাইন্ড ইট। শেষের কথাখানা দাঁতে দাঁত চেপে বলল আবরার। আয়ুষ বলে ওঠে, একটা মেয়ের জন্য শত্রু তৈরি করছো? তুমি চাইলে হাজার হাজার মেয়ে। বাকিটা শেষ করার আগে আবরার জবাব দেয়, একটা মেয়ের জন্য গোটা দরণী পুষ্পের মতো সাজিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিন। আর ওই একটা মেয়েকে না ফেলে গোটা দুনিয়া জনমানব শূন্য করে ফেলবে এই আবরার তাসনিন। আগুন জ্বালিয়ে দিব। বলে বড় বড় পা ফেলে চলে যায়। পেছন পেছন গার্ডগুলোও বেরিয়ে যায়। টনি বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। আয়ুষ শুকনো ডোক গিলে, টনি ভাই, আমাদের উচিত হবে না ওই মেয়ের পানে তাকানো? কি আছে ওই মেয়ের মধ্যে? কত সুন্দরী সে! জানি না ভাই, তবে আপনার যেহেতু প্রসেসিভ, সেহেতু কিছু তো একটা আছেই। একবার দেখা উচিত। টনি ভয়ার্থক স্বরে বলল, আমার দেখার কোনো শখ নাই। দেখলেন কিভাবে আমাদের গার্ড দিয়ে আমাদের মাথায় পিস্তল ঠেকালো? জাস্ট দেখতে চেয়েছিলাম। দেখলে কি করতো? আবরার তাসনিন সাধারণ নয়, শালা একটা সাইকো। এই শালার সাথে পেরে উঠবো না আমরা। যে বাড়িতে মহিলা নেই সে বাড়িতে কোনো প্রাণী নেই। সুস্বাদু খাবার জোটে না, রুম গোছানো থাকে না, বাড়ি ফিরে কলিং বেল চাপলে কেউ দরজা খোলে না। কি একটা বিরক্তিকর পরিস্থিতি। মা, বলছিলাম কি, আপনি সারা জীবন এখানেই থেকে যান, না হলে আদুকে রেখে যান। আতিয়া বেগম হাসে। রুই মাছের পেটির পিসটুকু তুলে দেয় সিয়ামের পাতে। হরেক রকমের রান্নাবান্না করেছে সে। টেবিলখানাও সাজিয়েছে বাড়ি সুন্দর করে। আর এত সব বাজার করে এনেছে সিয়াম। সুইজারল্যান্ডে সাধারণত তরতাজা মাছ পাওয়া দুষ্কর। মাছ বাজারে ফ্রোজেন সব ধরনের মাছ পাওয়া যায়। ফ্রোজেন মাছ আবরারের পছন্দ নয়, তাই কখনোই মাছ খাওয়া হয় না। সারা বছর ওই ম্যাশ পটেটো, মাংস, রুটি, পিৎজা এসব খেয়েই জীবন চলে। তবে আতিয়া বেগম সুইজারল্যান্ডে এসেছে পর থেকে হরেক রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারছে। উনি প্রতিদিনই নতুন নতুন আইটেম রান্না করে। এসব রান্না আবরার সুইও দেখে না, তবে সিয়াম পেট পুড়েই খায়। এই তো সকালে বাফা পিঠা বানিয়েছিল, খেজুরের গুড়ে তৈরি মিঠা, আহা যেন অমৃত।
সিয়াম গাপুস গুপুস 5খানা পিঠা সাবার করেছিল এবং কিছু নিয়ে গিয়েছিল আমান, আহাদ আর ইবানের জন্য। তা তো হয় না বাবা, ফিরতেই হবে আমায়। আর আদ্রিতা থাকবে কার ভরসায়? হাত দেখেছো বাচ্চাটার? এখানে আর রাখবো না ওকে। কণ্ঠস্বরে হতাশার রেশ বেশ টের পাচ্ছে সিয়াম। সবাই মাছের পিঠে কামড় বসাচ্ছিল। আতিয়া বেগমের কথা শুনেই থেমে যায় এবং প্লেটের এক কোনায় অযত্নে ফেলে রাখে, যেন খাওয়ার রুচিটাই হারিয়ে গিয়েছে। কপালে 3টে ভাঁজ ফেলে তাকায় আতিয়া বেগমের মুখের দিকে। করুণ স্বরে বলল, আবরারের সঙ্গে বিয়ে। সিএমের কথাটা শেষ হওয়ার আগে আতিয়া বেগম বলে উঠল, আমি বেঁচে থাকতে ওদের বিয়ে মানব না। এতদিন আবরার মানেনি, এবার আমি মানছি না। মরে গেলেও আদ্রিকে দিব না আবরারের কাছে। নিকুচি করেছে বিয়ের। শুকনো ডোক গিলে সিয়াম গালে হাত দিয়ে বসে পড়ে। পরপরই হাসি পায়। ঠোঁট প্রসারিত করে একটুখানি হেসে নেয়। বিড়বিড় করে বলল, বাহ, এবার জমবে মজা, দেখা যাক বেপরোয়া আবরার কি করে, কিভাবে মানায় নিজের মাকে। আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলেছি, বাংলাদেশ ফিরে ওনার মেয়েকে ওনার হাতে তুলে দিয়ে আমি শান্তিতে দুদণ্ড বসবো, আর কাউকে নিয়ে চিন্তা করব না। আতিয়া বেগম চলে যায়। যাওয়ার আগে অবশ্যই সিয়ামকে বলে আস্তে আস্তে খাও। আবরার যখন বাড়ি ফিরে তখন ঘড়ির কাঁটা 3টার কোটরে আটকে পড়েছে। গোটা শহর গভীর ঘুমে আচ্ছন্ন। ঘন কুয়াশা জরিক শহর ডেকে আছে। আবরারের ছোট্ট বাড়িখানাও কুয়াশার আবরণে সাদা রং ধারণ করেছে। কালো রঙের গাড়িখানার বেহাল দশা। চাকা খুলে গিয়েছে। কাঁচ ভাঙা ড্রাইভিং সিটে রক্ত লেগে আছে। স্টিয়ারিং বেঁকে গিয়েছে। আবরার গাড়িখানা গ্যারেজে নেওয়ার চেষ্টা করে না। মাঝ রাস্তায় গাড়ি রেখে রক্তমাখা হাত দ্বারা দরজা খুলে বেরিয়ে আসে। ডান পায়ে বেশ আঘাত পেয়েছে। জুতো বেদ করে ঢুকে পড়েছে কাঁচের টুকরো। ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে। কপালেও বেশ আঘাত পেয়েছে। আধ ভাঙা গাড়ির পানে এক পলক তাকায় আবরার। পরপরই বিড়বিড় করে আওড়ালো। তারপর পা টেনে টেনে বাড়ির মূল ফটকে চলে আসে। পাসওয়ার্ড টিপে দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করল। ড্রয়িং রুমের আলো জ্বলছে, যেটা বিরক্তিকর লাগে আবরারের নিকট। সোফায় উপর হয়ে শুয়ে আছে সিয়াম, তার পিঠের উপর অ্যানি। আবরার ব্রু কুঁচকাল। জুতো খুলে মারে বাঁ পাশে অবস্থিত র্যাকের উদ্দেশ্যে। পায়ে বেশ চোট পড়ে। খানিকটা ব্যথাও পেল বোধ হয়। পশরা মুখশ্রী লাল হয়ে ওঠে। টায়ার টেনে ঢিলে করে তারপর পা বাড়ায় কিচেনের উদ্দেশ্যে। এই মুহূর্তে ব্ল্যাক কফি না হলে চলবেই না। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। টুংটাং আওয়াজে ঘুম ভেঙে যায় সিয়ামের। ফিটফিট করে চোখ খুলে কিচেনে তাকায়। আবরার তাসনিনের রক্তাক্ত মুখশ্রী দেখে দৌড়ে এগিয়ে যায়। বেচারা অ্যানি ঠাস করে ফ্লোরে পড়ে। বেশ ব্যথাও পায় বোধ হয়। মিউ মিউ আওয়াজ তুলে এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে। সেদিকে খেয়াল নেই সিয়ামের। সে আবরারের পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? আঘাত পেলি কি করে? আবরার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। গভীর মনোযোগে পাতিলে পানি ঢালতে থাকে। সিএম বিরক্ত হয়। গুরু গুরু পর্যবেক্ষণ করে। দেখে মনে হচ্ছে বেশ ভালোই আঘাত পেয়েছে। ট্রিটমেন্ট করা প্রয়োজন। নির্লজ্জ সিএম উত্তেজিত হয়। আবরারের ক্ষতস্থান হতে রক্ত মুছে দেয় নিজ হাতে। আবরার বিরক্ত স্বরে বলল, আই এম ফাইন, প্লিজ লিভ মি অ্যালোন। সিএম সত্যি এক দৌড়ে বেরিয়ে যায় কিচেন থেকে। নিজ কক্ষের পানে ছুটতে থাকে। পথের মধ্যে উষ্টা খেয়ে পড়েও যায় একবার। ব্যথা পায় বুকে, তবুও থামে না। তখনই উঠে আবারও ছোটে। কাবার্ড খুলে ফার্স্ট এড বক্স নিয়ে দুদণ্ড দাঁড়ায়। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে পায়তারা আটে। কিন্তু ফলাফল শূন্য। আবরারে ততক্ষণে পানি গরম হয়ে গিয়েছে। মগে পর্যন্ত পরিমাণে পানি ঢেলে 2 চামচ কফি পাউডার মিশিয়ে তা চামচ দিয়ে নাড়তে নাড়তে ড্রয়িং রুমে চলে আসে। সিঙ্গেল সোফায় আরাম করে বসে বসে গরম মগে চুমুক দেয়। ততক্ষণে সিএম চলে এসেছে। হাত পা কাঁপছে তার। বুকের ভেতরটা উত্তেজনায় হাঁসফাঁস করছে। আবরারের সামান্য আঘাতে সিএমের কলিজা পুড়ে যায় যে। তুলের মধ্যে একটু স্যাভলন নিয়ে আবরারের ক্ষতস্থানে লাগাতে যায় সিএম। আবরার কড়া নয়নে তাকালো। আই এম ফাইন, ফাকিং সিম্পেতি দেখাবি না, ওয়ার্নিং দিলাম। বড়ই গম্ভীর শোনালো আবরারের কণ্ঠস্বর। সিএম অসহায় নয়নে তাকিয়ে থাকে। এখনও কপাল হইতে রক্ত গড়াচ্ছে। আর এই ছেলে না জানি শরীরে কত ক্ষত রয়েছে। ভালোবাসি তো, তাই এসব দূরসাই করিস, তাই না? বেদনাদায়ক স্বর সিয়ামের। আঁখি পল্লবী অশ্রু জমিয়ে বেশ জানে আবরার, তবে তাকায় না। বরং আঁখি পল্লব বন্ধ করে বলল, ওই মেয়েটাকে যদি আমি প্রেগনেন্ট করে দেই তাহলে প্রবলেম সলভ হবে? সিএম ঠিক বুঝতে পারে না আবরার কি বলছে, তবে এটা বুঝতে পারে কাউকে প্রেগনেন্ট করে দিবে। ঘরে বউ রেখে বাহিরে পরকিয়া? জনদরদি সিএম তা মেনে নিবে না। আদু তোর বউ, তাকে রেখে ওকে প্রেগনেন্ট করব। বলিস কি? ডিস্টার্ব না করে যা এখান থেকে। সিয়াম মুখ বাঁকালো। এমনভাবে দমকখানা দিল যেন সিয়ামই যেছে জানতে চেয়েছে কাকে প্রেগনেন্ট করবে। ঢং। তখনই সিয়ামের মাথায় একখানা বুদ্ধি আসে।
ফার্স্ট এজ বক্সটা রেখে দৌড়ে পুনরায় আদ্রিতার কক্ষের দিকে যায়। আদ্রিতার আজকে ঘুম আসছে না। সে কখন থেকে শুয়ে আছে, এপাশ ওপাশ করছে, তবুও ঘুম ধরা দিচ্ছে না দু চোখের পাতায়। অগত্যায় বসে পড়ে। মায়ের থেকে ফোন এনেছে। কতবার কল করলো আসিফ আদনানের নাম্বারে, বারবার নট রিচেবল বলছে। বিরক্ত আদ্রিতা সবই বিছানা থেকে নামছে, তখনই সেখানে উপস্থিত হলো সিয়াম। আদু, আবরার অসুস্থ, হাত পা কেটে গিয়েছে, কিন্তু ওষুধ লাগাতে চাচ্ছে না। তুমি একটু বলবে প্লিজ? আমি কি করে ভাইয়া, আমার কথা তো শুনবে না। আদু, প্রচুর রক্ত পড়ছে, অনেকখানি কেটে গিয়েছে, ওষুধ না লাগালে ইনফেকশন হয়ে যাবে, হাঁটতে পারবে না। আদ্রিতা ঠোঁট কামড়ে কিছু একটা চিন্তা করে, তারপর বলল, কিন্তু আমার কথা তো শুনবে না। শুনবে, নিজ হাতে ওষুধ লাগিয়ে দিবে, তাই কিছু বলবে না। আদ্রিতা আমতা করতে থাকে। সিএম আরও কিছু বোঝায়, তারপর রাজি হয়। সিএম এইটুকু বোঝে যায় আদ্রিতার মনে আবরারের জন্য ভালোবাসা তৈরি হচ্ছে। এই নিরীহ মেয়েটা আবরার তাসনিনের প্রেমে পড়ে যাচ্ছে। ফার্স্ট এজ বকটা নিয়ে আবরারের কক্ষের পানে এগোয় আদ্রিতা। বুকটা তার কাঁপছে। এক মন বলছে আদ্রিতা যাস না, আরেক মন বলছে আদ্রিতা যা, তাড়াতাড়ি যা। কোনো মনের কথা শুনবে দ্বিধাবোধে আছে সে। আবরারের কক্ষে দরজা বন্ধ। আদ্রিতা কাঁপা কাঁপা হাতে টোকা দেয়। ভিতর থেকে ভেসে আসে আবরারের গম্ভীর কণ্ঠস্বর, সিয়াম, ডোন্ট ডিস্টার্ব। আদ্রিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়। কাঁপা কাঁপা স্বরে বলল, আমি। দুবদা পায়ের আওয়াজ শোনা যায়, তারপর দরজা খুলে যায়। আবরারের মুখোপানে তাকানোর আগেই শক্ত হাতের অস্তিত্ব টের পায় নিজের হাতের ভাঁজে, এবং নিজের কক্ষে আবিষ্কার করে মূলত আবরার একটানে রুমের ভিতর নিয়ে এসেছে আদ্রিতাকে। পরপরে দরজা বন্ধ করে দেয়। আবরার পুনরায় গিয়ে খাটে বসল। শার্ট খুলে ফেলেছে বিধে স্পষ্ট দেখা যাচ্ছে ক্ষতগুলো। বেশ কয়েক জায়গায় চোট পেয়েছে। আদ্রিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে দুপায়ে এগিয়ে যায়। হাতের ফার্স্ট এজ বক দেখিয়ে বলল, ওষুধ লাগানো প্রয়োজন আপনার। ভালোই তো ছিলাম আমি, কেন আসলে তুমি? বড্ড অসহায় শোনালো আবরারের কণ্ঠস্বর। মনে হলো পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তি সে। বেশ অনেক দিন হলো আবরারকে দেখছে। বরাবরই গম্ভীর রক্সটা মুডি মানুষটার এমন করুণ স্বর বেশ অবাক হয় আদ্রিতার। মনে মনে ভাবে, কিসে রয়েছে ওনার দুর্বলতা? কেন এত আকুল সে? কিসের টান? পর মুহূর্তে হৃদয় জবাব দেয়, কোনো টান নেই, হয়তো ড্রিঙ্কস করেছে তাই ভুলভাল বকছে। তবে মনে একটু সাহস জাগে, যেহেতু কণ্ঠস্বর নরম, তার মানে মনটাও আপাতত ঠিকঠাক। এই মুহূর্তে ধমক খাওয়ার চান্স কম, তাই দুপা এগিয়ে আসে। ফার্স্ট এড বক্স খাটের উপর রাখে, ওনার কোনা শক্ত করে চেপে ধরে, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়। তারপর রিনরিনিয়ে বলল, আর মাত্র কয়েকদিন, তারপরেই চলে যাব। আপনাকে আর বেশি দিন সহ্য করতে হবে না আমাকে। কথাটা বোধ হয় ভালো লাগলো না আবরারের। মুহূর্তেই করুণ মুখশ্রী লালচে রং ধারণ করেছে। বিকেলে আখি পল্লবে সাদা অংশের রং বদলায়। শীতের সিজন, তারপরও কক্ষে লো পাওয়ারে রেসে চলছে। তবুও কপালে বিন্দু বিন্দু গামের কণা দেখা মিলছে। ঘন কালো দাড়িযুক্ত চল শক্ত হয়ে যায়, কটমট শব্দ হয়। হয়তো দাঁতের উপর দাঁত রেখে চাপ প্রয়োগ করেছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে এগোয় আদ্রিতার দিকে। আবরারকে এগোতে দেখে আদ্রিতা চমকায় এবং খাটে বসে পড়ে জড়সড় হয়ে। ভয়ার্থক দৃষ্টিতে তাকায় ওই রাগান্বিত মুখের দিকে। অসহায় মুখশ্রীতে স্পষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করে, কি যা তা বলেছি, ভুল বলেছি, প্লিজ ক্ষমা করে দিন। কিন্তু মুখ ফুটে বলতে পারল না। আবরার আদ্রিতার সামনে দাঁড়িয়ে একটুখানি ঝুঁকে পড়ে, মুখের কাছে মুখ নিয়ে গাল চেপে ধরে শক্ত করে। ঠোঁট চাপ খেয়ে পাকা হয়ে যায়, যেন এখনই চোয়াল বেদ করে আঙ্গুলগুলো মুখে ঢুকে পড়বে। ব্যথায় জর্জরিত আদ্রিতার আখি পল্লবে অশ্রুকণা জমে ওঠে। আমাকে পাগল বানিয়ে এখন পালানো হবে? আমি কি পালাতে দিব? যতদিন না আমার তৃষ্ণা মিটবে ততদিন কোথাও যাচ্ছ না তুমি। নিজের কথা শেষ করে সোয়াল ছেড়ে দেয়। আদ্রিতা নিজের গালে হাত বুলিয়ে নিঃশব্দে কেঁদে ওঠে। আবরার কপালে 2 আঙ্গুলের বিচরণ করিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। কপালে বোধহয় চোটই পেল। গড় গড় করে রক্ত বেরোতে শুরু করেছে ক্ষতস্থান থেকে। আদ্রিতার কান্নার শব্দেও বিরক্ত হয়। মৃদু স্বরে ধমক দিয়ে বলে উঠল, স্টপ ইউর ক্রাইং, আই হেট দিস। আদ্রিতা চমকায়। মুহূর্তেই কান্না থেমে যায়। দুহাতে চোখের পানি মুছে ফেলে। মনে মনে বিড়বিড় করে বলল, শালা খচ্চর, আমাকে মেরেছিস, আমি কাঁদছি, তাতে তোর বাপের কি? তুই ঘৃণা করলে আমার কি, নাচমু আমি, শালা হনুমান। আবরার এদিক ওদিক পায়চারি করে খানিকক্ষণ, তারপর আদ্রিতার পাশে এসে বসে। আরেক দফায় চমকায় আদ্রিতা। একটু সরে বসতে চাই, আবরার কোমর পেঁচিয়ে ধরল, অপর হাতে ওড়না টেনে ফেলে দেয় ফ্লোরে। কপাল কুঁচকে বলল, আমার সামনে আসলে এসব যেন না দেখি। আদ্রিতা মাথা নিচু করে ফেলল।
কি বলবে বলে সিদ্ধান্ত নেয়, তখনই গলার নিচে ভেজা উষ্টের বিসরণ টের পায়। খোসা খোসা দাড়ির ঘর্ষণ অনুভব করে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে আদ্রিতার সর্বাঙ্গ। মৃদুস্বরে ঘুমিয়ে ওঠে। আবরার বেশি সময় নেয় না। নরম স্থানে দাঁত বসিয়ে মাথা তোলে। মৌমাছির চাক থেকে যেন মধু খেলো তেমনইভাবে জিভ দ্বারা ঠোঁট সেটে নেয়। ব্যাপারখানা দেখে নেয় আদ্রিতা। লজ্জায় কান দুটো গরম হয়ে ওঠে। চোখ মুখ খিসে বন্ধ করে ফেলল। ওষুধ লাগাতে এসেছ? শান্ত স্বরে প্রশ্ন করে আবরার। জবাব দিতে পারে না লজ্জিত রমণী। এখনও ঠিকঠাক করে শ্বাস নিতে পারিনি। স্বাভাবিকের তুলনায় নিঃশ্বাস একটু জোরেই বইছে। আবরার পুনরায় বলে উঠল, এভাবে অটিস্টিকের মতো বিহেভিয়ার করলে খেয়ে ইন্টিমেন্ট হতে ইচ্ছে করবে। দ্বিতীয়বার ফিলিংস জাগলে টাস্টমেক খেয়ে ফেলব। চটজলদি চোখ খোলে আদ্রিতা। বড্ড তাড়াহুড়োয় আশেপাশে ফার্স্ট এড বক্সটার খোঁজ করে এবং পেয়েও যায় আবরারের পাশে। সেদিকে ইশারা করে বলল, ওটা লাগবে। আবরার রক্তমাখা হাতে বক্সটি এগিয়ে দেয়। শক্তপোক্ত হাতখানা নিজের নরম হাত দ্বারা শুয়ে দেয়। মূলত দেখার প্রয়াসশালা ঠিক কতটা কেটেছে। বিচলিত হয়ে বলল, ইস, অনেকখানি কেটে গেছে, এখনও রক্ত পড়ছে। আল্লাহ, আমি এখন কি করব? ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। আবরার শুধু ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখের দিকে। বিচলিত হতে দেখেও শান্তস্বরে বলল, না আদ্রিতা, এরকম গভীর ক্ষত বহুবার হয়েছে আমার, এবং সেরেও গিয়েছে। আমার জন্য এটা নর্মাল। প্লিজ তুমি ভয় পেও না। আদ্রিতার সময় নষ্ট না করে চটজলদি ফার্স্ট এড বক্স খুলে প্রয়োজনীয় সামগ্রী বের করে নেয় এবং দক্ষ হাতে ওষুধ লাগাতে থাকে। আশ্চর্যজনক ব্যাপার হলো, আবরার একটুও শব্দ করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতার বিড়বিড় করে আওড়ালো, এটা মানুষ নাকি পাথর? আল্লাহ যে কার পাল্লায় ফেলল। তখনই অ্যানি উপস্থিত হয় সেখানে। মুখে সাদা রঙের ব্যান্ডেজের ডিব্বা। আদ্রিতার পায়ের নিকট ডিব্বা নামিয়ে মিউ মিউ আওয়াজ তোলে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে কোলে তুলে নেয় অ্যানিকে। ঠোঁট ডাবিয়ে চুমু খায় কয়েকবার। আদরে সরে বলল, আমার সোনামোনা, ভালোবাসি তোকে। পরপরে নামিয়ে দেয় খাটের উপর। অ্যানি ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে পড়ে। গভীর মনোযোগে আবরারকে দেখতে থাকে। যেন মনে পূর্ণ বলছে, তুমি একটু কোলে নাও আমায়, চুমু খাও আমার গায়ে, ভালোবাসি বলো। আতিয়া বেগম নিজের পুরনো ডায়েরিখানা খুলে বসেন। সেখানে লেখা রয়েছে জানা অজানা অনেক তথ্য। ছোটবেলা থেকে ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসতেন তিনি। স্কুল কলেজ থেকে শুরু করে পরিবারের কেউ কিছু বললেও যত্ন করে লিখে রাখতেন 256 পৃষ্ঠার এই ডায়েরিখানায়। কলেজ লাইফের প্রথম দিন নতুন কলেজে পা রাখার পরে মনে ধরেছিল একটা মানুষকে। সে ওই কলেজে পড়তো না, তবে তাকে মাঝে মধ্যেই দেখা যেত কলেজের আশেপাশে। কিছুদিন যাওয়ার পরে মানুষের পছন্দের মানুষটি প্রপোজ করিয়েছিল আতিয়াকে। সেই দিনটা ছিল আতিয়ার জীবনের শ্রেষ্ঠ দিন। পছন্দের মানুষের থেকে প্রেমের প্রস্তাব পাওয়া চারটিখানি কথা নয়। তারপর তাদের প্রণয় হলো। কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, রাত জেগে পিস পিস করে ফোনে কথা বলা, আরও কত মধুর স্মৃতি। হঠাৎ একদিন সকালে আতিয়া জানতে পারলো তার বিয়ে ঠিক হয়েছে, এবং আজকেই বিয়ে। বাধ্য হয়ে মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করতে হলো। বছর ঘুরতে না ঘুরতে জন্ম নিল আবরার। জন্মের দুই দিন পর্যন্ত কান্না করেনি সে। ডাক্তার, নার্স সহ চৌধুরী বাড়ির সকল সদস্য পাগল হয়ে যাচ্ছিল। সব থেকে বেশি পাগল হয়েছিল আবরারের বাবা। ছেলের চিন্তায় 2 দিন পর্যন্ত মুখে কিচ্ছুটি তোলেনি সে। আবরার ধীরে ধীরে বড় হতে লাগলো বাবার ছায়াতলে। কোনো একটা কারণে অবুঝ শিশু বাবা ছাড়া আর কারো কোলেই ঠিকঠাক থাকতো না। মায়ের বুকে দুধ খেত না। এতে আতিয়ার কোনো ভাবান্তর ছিল না। কখনোই জোর করেনি দুধ খাওয়ার জন্য। 7 মাস বয়সে আবরার প্রথম কথা বলতে শিখে। তার প্রথম ডাকটাই ছিল বাবা। ধীরে ধীরে আতিয়ার অনুশোচনা হতে লাগলো। ছেলের মুখে মা ডাক শোনার জন্য হৃদয় বিচলিত হয়ে উঠল। হামাগুড়ি দিয়ে যখন বাবাকে জড়িয়ে ধরত, তখন আতিয়ারও ইচ্ছে করত তার কোলেও যদি আসতো। তখন থেকেই ছেলের প্রতি যত্নশীল হয় সে। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ছেলের সঙ্গে কথা বলতো, আদরে বাক্য আওড়াতো, মা বলে ডাকতে শেখাতো, এবং 14 মাস বয়সে এসে মা বলেও ডাকতে শুরু করে। আর তখনই প্রেম এমন একটা অনুভূতি যা শব্দের চেয়েও গভীর। একে অনুভব করা যায়, কিন্তু পুরোপুরি প্রকাশ করা কঠিন। তুমি যখন পাশে থাকো, পৃথিবী যেন থেমে যায়, আর আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকি। তোমার হাসি আমার পৃথিবী আলোকিত করে, আর তোমার হাতের স্পর্শ যেন আমার সারা জীবনটাই পূর্ণ করে দেয়। তোমার চোখের মধ্যে এক ধরনের শান্তি আছে, যেন সময় থেমে যায়। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। তুমি যখন পাশে থাকো, তখন মনে হয় পৃথিবীটা শুধুই আমাদের। তুমি শুধু আমার জন্য নয়, বরং আমার জীবনের সব কিছু। তোমার হাসি, তোমার স্পর্শ,
এসব যেন আমার হৃদয়ের গভীরে কোনো চিরন্তন গান গাইছে। বিয়ের পর থেকে আতিয়া এবং তার স্বামীর সম্পর্ক বিছানা অবধি সীমাবদ্ধ ছিল। রফিকুল চৌধুরী কখনো ভালোবেসে আতিয়ার মন মানানোর চেষ্টা করেনি। আতিয়াও কখনো ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি, বরং মাঝে মধ্যে দু একটা কথা বলতে আসলে হ্যাঁ হুঁ বলে এড়িয়ে যেত। আবরারের যখন ৩ বছর বয়স, তখন রফিকুল একগুচ্ছ লাল গোলাপ নিয়ে আতিয়ার সামনে দাঁড়িয়েছিল। বলেছিল, প্রেম মূলত বাক্য। সেদিন আতিয়া উপলব্ধি করে এই মানুষটা তার স্বামী। এই মানুষটাকে অবহেলা করা যাবে না। তার সন্তানের জন্য হলেও তাদের হাসি খুশি থাকতে হবে। তারপর থেকে তাদের সংসার সুন্দর হতে শুরু করে। আবরারের ৪ বছর বয়সে আরিফ বর্ষা আসে আতিয়ার শ্বশুর বাড়িতে। তাদের তখন সবে সবে বিয়ে হয়েছে। পুরনো প্রেমিককে দেখে আতিয়ার কলিজা কেঁপে উঠেছিল। পুরনো প্রেম মস্তিষ্কে ভীষণ প্রিয়া দিচ্ছিল। সর্বক্ষণ ভাবতে থাকতো, এই বুঝি তার সংসারটা ভাঙলো, এই বুঝি আরিফ সবাইকে সব বলে দিল। কোনো রকমে পালিয়ে এসেছিল ওনাদের সামনে থেকে। পরে জানতে পারলো আরিফ হচ্ছে আবরারের দাদার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, এবং তারপর থেকে ওদের আসা যাওয়া লেগেই থাকতো। মাঝে মধ্যে আরিফের সাথে চোখাচোখি হতো আতিয়ার। নীরবে দৃষ্টি ফিরিয়ে চলে আসে। এভাবে আরও কিছু বছর চলে যায়। আবরারের ৮ বছর চলে, আর অহনার সবে জন্ম হলো। ছোট্ট অহনাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল আতিয়া। তখনই আরিফ চলে আসে সেখানে। আশেপাশে কেউ ছিল না বিদায় আরিফ আতিয়ার পাশে বসে, হাত এগিয়ে কোলে তুলে নেয় অহনাকে। মৃদু হেসে বলেছিল, তুমি কি করে পারলে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? আতিয়া জবাব দিতে পারে না, মাথা নিচু করে বসেছিল। আরিফ পুনরায় বলল, তুমি চাইলে এখনও আমি তোমায় গ্রহণ করতে রাজি। যাবে আমার সাথে? এই কথাটুকু শুনে ফেলে রফিকুল। তার কোলে ছিল আবরার। ছোট ছোট দুটো বাচ্চা ছেড়ে আতিয়া চলে গেলে রফিকুল কি করবে? কিভাবে মানুষ করবে দুটো শিশুকে? আর নিজেই বা কী করে থাকবে আতিয়াকে ছেড়ে? একটু বেশি ভালোবাসে কি না? আবরার তখন অত শত বোঝে না, তবে এইটুকু বুঝতে পেরেছিল ওই আঙ্কেলটা তার মাকে নিয়ে যেতে চাচ্ছে। আর এটা শুনে বাবা কষ্ট পাচ্ছে। পরদিনই স্ট্রোক করে রফিকুল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পায় না, তার আগে দুনিয়ায় ত্যাগ করে। আবরার বুঝে যায় মা এবং আঙ্কেলের জন্যই বাবা চলে গেছে। সেই থেকে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, তার ভীষণ খারাপ। মাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না। মায়ের মুখটা দেখলে বাবার ঘুমন্ত মুখশ্রীর কথা তার মনে পড়ে। বুকের পাশের ক্ষতটা বেশ গভীর। চাকু ঢুকেছিল বোধহয়। বাঁ পাশে অবস্থিত কয়লার ১ ইঞ্চি উপরে রয়েছে ক্ষতখানা। আদ্রিতা কপাল কুঁচকায়। আলতো হাতে ক্ষতস্থানে তুলো শুইয়ে আহত স্বরে বলল, আপনি কি মাপিয়া নাকি মাস্তান? এভাবে মারল কেন আপনাকে? ইস, মায়াদয়ে কিচ্ছু নেই তাদের, অবশ্য আপনারও নেই। আবরারের নজর ছিল আদ্রিতার বক্ষদেশের পানে। সাদা রঙের টি শার্টের গলাখানে একটু বেশিই বড়। চোখে ওষুধ লাগিয়ে দেওয়ার ফলে স্পষ্ট দেখা যাচ্ছিল অনেক কিছু, যা দেখতে বেশ ভালো লাগছে আবরারের। ইচ্ছে করছে গভীরভাবে শুয়ে দিতে, মুখ ডুবিয়ে চুমু খেতে, দিন দুনিয়া ভুলে আদ্রিতার মাঝে ডুবে যেতে, কিন্তু পারছে না। বেয়াদব দুষ্ট অ্যানি হা করে তাকিয়ে আছে, যেন আদ্রিতাকে চুলেই সে কামড়ে দিবে। দায়িত্ববান বডিগার্ড। আবরারের থেকে জবাব না পেয়ে আদ্রিতা তার মুখপানে তাকালো। মুহূর্তে চমকে ওঠে। আবরারের নজর খেয়াল করে টেনে নেয় টি শার্টের গলা। এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে শুকনো ডোক গেলে আবরার বিরক্ত হয়। ডান হাতে কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, কৈফিয়ত দিতে হবে তোমায়? আদ্রিতা অনবরত মাথা নাড়ায়, মানে জবাব দিতে হবে না। পরপরই মাথা নিচু করে মুখ বাঁকালো। নিজ কাজে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলল, শালা হনুমান লুচ্ছা, দৃষ্টি ঠিক করতে পারিস না? মেয়ে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে? বেয়াদব। আর কৈফিয়ত চাইছি তোর কাছে? শুধু তো জিজ্ঞেস করছি। জবাব দিলে দিবি, না দিলে নাই। খাটাসের মতো দমকাবি কেন? গন্ডার কোথাকার। তোর কপালে। বাকিটুকু শেষ করার আগে আমরা ২ হাতে জাপটে জড়িয়ে ধরে আদ্রিতাকে ফেলে দিল বিছানায়। ১ হাতে টি শার্টের ফাঁকে ঢুকিয়ে দেয় এবং আদ্রিতার উষ্ঠদয়ে ভাঁজে নিজের উষ্ঠদয় মিলিয়ে নেয়। শক্তপোক্ত হাতের বিচরণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে উষ্ঠের সংঘর্ষণ। হতভম্ব আদ্রিতা বক্ষদেশের পীড়ায় মৃদু স্বরে গুঙিয়ে ওঠে। এটাই বুঝি বেসামাল আবরারের বেপরোয়া হৃদয়ে ঝড় তুলল। এই মুহূর্তের জন্য ছেড়ে দেয় আদ্রিতার ওষ্ঠ। মাথা তুলে তাকায় গোলগাল মায়াবী মুখপানে। জোরে জোরে শ্বাস টানছে রমণী, যেন এতক্ষণ চাপা পড়েছিল বালিশের তলায়। শ্বাস নিতে পারেনি। আবরার ঠোঁট কামড়ে ব্রু কোঁচকাল। ছেড়ে দেয় আদ্রিতার হাত। ফাঁস ফিরে তাকায় অ্যানির দিকে। সে গোল গোল নয়নে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা করছে এরা দুজন ঠিক কী করছে। আবরার উঠে বসে। অপর হাতখানা এখনও রয়েছে আদ্রিতার টি শার্টের ফাঁকে। সেটা সরানোর চেষ্টা চালাচ্ছে আদ্রিতা, তবে ব্যর্থ। অ্যানি, পাপা মাম্মাম রোমান্স করব, চাচ্চুর কাছে যাও।
অ্যানি কি বুঝলো কে জানে, মিউ মিউ আওয়াজ তুলে লেজ গুটিয়ে চলে যায়। আদ্রিতা আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে। ভালোবাসা দিয়ে বড় করলো আদ্রিতা, আর এখন কথা শুনে আবরারের। এটা কি অন্যায় নয়? অ্যানি চোখের আড়াল হতে আবরার পুনরায় দৃষ্টি দেয় আদ্রিতার পানে। তুমি ভীষণ হট অ্যান্ড সফট, দৌড়লে ছাড়তে ইচ্ছে করে না, কামড়ে খেয়ে নিতে মন চায়। আদ্রিতা শুকনো ডোক গিলে আবরারের লাল লাল নয়ন জোড়ার পানে তাকিয়ে মিনমিন স্বরে বলল, প্লিজ ছেড়ে দিন, আমি এসবের জন্য প্রস্তুত নই। ফিরি। বাকিটুকু আবরার শোনে না, বরং টি শার্ট টেনে উপরে তুলে নাক ডুবিয়ে দেয় আদ্রিতার নরম তুলতুলে উদরে। পুনরায় দু হাতে বিচরণ গটায় বক্ষ দেশে এবং বেপরোয়া ভঙ্গিমায় চুমু খেতে থাকে। দিশেহারা আদ্রিতা আবরারের এরূপ দেখে কেঁদে ওঠে উচ্চস্বরে। আবরার থমকায়, মাথা তুলে তাকায় আদ্রিতার মুখপানে। বিরক্ত ভঙ্গিমায় কপাল কুঁচকে এবং ধমকের স্বরে বলল, স্টপ ইউর ফাকিং ক্রাইং। কিন্তু আবরারে ধমকে কাজ হয় না। আদ্রিতার তার কান্না থামায় না, বরং আরেকটুখানি বেড়ে যায়। অধৈর্য আবরারের কান্না দেখার সময় নেই, তাই টেনে টেনে টি শার্ট আবারও উপরে তোলে। স্পর্শকতার জায়গায় মুখ ডুবিয়ে হাসকি স্বরে বলল, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, প্লিজ সহ্য করে নাও, আমি মরে যাচ্ছি। আদ্রিতার কান্না থামে। কিছু একটা ভেবে শান্ত হয়ে আবরারের চুলগুলো মুঠো করে ধরে। সময় গড়া অদ্ভুত শব্দ বেরিয়ে আসে আদ্রিতার ঠোঁটের পাক দিয়ে। আবরার পুনরায় বলল, ডিস্টার্ব করে না যান। আদ্রিতার ডিস্টার্ব করে না, তবে তখনই ভেসে আসে সিয়ামের কণ্ঠস্বর। আবরার আঁখি পল্লব বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপর আদ্রিতাকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে। ফ্লোরে পড়ে থাকা টি শার্টখানা তুলে গায়ে জড়াতে জড়াতে দরজার পানে এগোলো। এখনও সিয়াম লাগাতার ডেকে যাচ্ছে, যেন সুইজারল্যান্ডে ঘূর্ণিঝড় বয়ে আসছে। এ কোনো মুহূর্তে সব ভেঙে গুড়িয়ে দিবে। আবরার দরজা খুলল। সিয়াম হাঁপাতে হাঁপাতে বলে, আবরার, টনি। বাকি কথাটা শেষ করার আগে আবরার সিয়ামের হাতে থাকা ফোনখানা কেড়ে নিয়ে ফোনের স্ক্রিনে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে গভীর মনোযোগে। তারপর ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে বোধ হয়, কিন্তু ওই গুমরা মুখে সেই হাসিখানা ফুটে ওঠে না। সিয়াম আঙ্গুল মুখে পুরে গোল গোল নয়নে আবরারকে দেখছে। ব্যবসা ভালো ঠেকছে না। নিশ্চয়ই এমন শকিং নিউজ দেখেও শখ খেল না, বরং দুরন্তর মনে নতুন কোনো ফোন দিয়ে এঁটে ফেলেছে। এ ছেলেটার মাথা আলা কোন মাটি দিয়ে তৈরি করেছে সিয়াম ভেবে পায় না। এই মুহূর্তে আর আওরা তাসনিমকে নিয়ে একখানা কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে। আব্বা আমার বড় শেয়ানা, করে না কারো পরোয়া, দেখতে হিরোর মতো, খালি রাগটা একটু কম হতো, আব্বার সঙ্গে আম্মারে দিয়ে দিতাম আমি বিয়া। নিজের কবিতার লাইন শুনে নিজেই বিরক্ত হয় সিয়াম। বিড়বিড় করে বলল, শালা গবেট, কবিতার কও বুঝিস তুই? আবল তাবল লাইন মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে সেটাই পাবলিককে শোনাস, কবে না জানি জুতোর বাড়ি খাবি তুই। সিয়ামের বিড়বিড় করার মাঝে আবরার বলে উঠল, সিয়াম, ইমিডিয়েটলি টিকিট বুক কর, কাম পাস্ট। কিন্তু কেন? মা দাদি তো টিকিট আগে বুক করে রেখেছে। দুই ব্রু আড়াআড়িভাবে কুচকে সিয়ামের পানে তাকালো আবরার। এই দৃষ্টির বাসা সিয়ামের মুখস্থ। মানে জিজ্ঞেস করছে, কি বললি তুই? সিয়াম মুখ বাঁকিয়ে বলল, মা বলে ডাকতে বলেছিলি আদ্রিতাকে, তাই তো আন্টি তো দাদিই হলো। আবরার বাহাতে কপাল চুলকায়, তারপর সে হাতখানা রাখে সিয়ামের কাঁধে। দুবার ছোট ছোট থাপ্পড় দিয়ে বলল, গুড জব। এভাবে চলতে থাকলে বেস্ট বলদের অ্যাওয়ার্ড পেয়ে যাবি কনফার্ম। আর হ্যাঁ, তোর মা দাদির টিকিট ক্যান্সেল করে দে। বলে পুনরায় কক্ষে ঢুকে পড়ল আবরার। আদ্রিতি বিছানায় গোল হয়ে বসে আছে। কোলের মাঝখানে অ্যানি, সে পরম শান্তিতে ঘুমাচ্ছে। তার মাথায় আদ্রিতার ডান হাত, একটু পর পর হাত উপরে নিচ করে আদর দিয়ে যাচ্ছে। সিয়াম এবং আবরারের কথোপকথন কিছুটা সে শুনেছে। এবার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, লোকটা কোথায় যাবে, কেন যাবে, কি সমস্যা তার, সত্যি কি সে মাফিয়া? বুকের ভিতরটা কেঁপে ওঠে আদ্রিতার। ক্ষণিকের মায়া বলতেও একটা শব্দ রয়েছে। অল্প পরিচয়ে কিছু মানুষের শূন্যতা ভীষণ বাজেভাবে পোড়াতে পারে। অল্প পরিচয়ে কিছু মানুষের প্রতি মায়ার সৃষ্টি হয়। এই যে আদ্রিতা প্রতি মুহূর্তে অনুভব করছে, আবরার নামের ভয়ঙ্কর পুরুষটির জন্য আদ্রিতার হৃদয়ে গভীর জায়গা সৃষ্টি হয়ে গিয়েছে। জানে আবরার ভয়ঙ্কর, তবুও তার সঙ্গ পেতে ভালো লাগে। লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে, দূরে গেলে পাজি মনে হয়। লোকটা চিন্তায় বিপদ থাকে। আবরার কাবার্ড খুলে কতগুলো শার্ট, টি শার্ট আর জিন্স বের করে খাটের উপর রাখে। তারপর একটা লাগেজ এনে সেটাও খাটের উপর রাখে এবং ব্যস্ত হাতে জামা কাপড়গুলো লাগেজে পড়তে থাকে। আদ্রিতার মনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মনের কথা চেপে রাখতে না পেরে বলে উঠল, আপনি কোথাও যাচ্ছেন? হাত থামে আবরারের, তাকায় আদ্রিতার দিকে। আদ্রিতা তাকিয়েছিল বিদায় চোখাচোখি হয়ে যায় দুজনের। মুহূর্তে দৃষ্টি নামায় আদ্রিতা। এই লোকটার লাল লাল চোখের পানে তাকালেই কলিজা শুকিয়ে যায় আদ্রিতার। কিছু একটা রয়েছে লোকটার দৃষ্টিতে।
আবরার জবাব না দিয়ে পুনরায় জামা কাপড় গোছাতে শুরু করলো। আদ্রিতা বিরক্ত হয়, বিড়বিড় করে আওড়ালো, শয়তান হাতি, মুখে যেন কুলো পেটে রেখেছে। বলি ঘন্টার দুই একটা কথা বললে কি তো জাত যাবে? আশ্চর্য, ইচ্ছে করে গলা চেপে আধমরা করে ফেলতে। আদ্রিতার বিড়বিড় করে আওড়ানো বাক্যগুলো বোধহয় শুনে ফেলে আবরার। গম্ভীর স্বরে বলল, চলে যাচ্ছি, ফিরবো তাড়াতাড়ি। ফট করে আদ্রিতা বলে উঠল, কত তাড়াতাড়ি? আবরার ঠোঁট বাঁকায়, সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে কপাল চুলকায়। ওয়েট এ মিনিট বলে কক্ষ ছেড়ে বের হয়। আদ্রিতা বিংসি কাটে, এই হাতারাম আবার কই গেল? আবরার আতিয়ার কক্ষের সামনে গিয়ে থামে। দ্বিধাবোধ কাটিয়ে দরজায় টোকা দেয় দুবার। তৃতীয়বার টোকা দিতে দরজা খুলে যায়। আতিয়া বেগম সবেই শুয়েছিল ঘুমানোর উদ্দেশ্যে। দরজা খুলে ছেলেকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। কিছু বলবি আবরার? আবরার আতিয়াকে পাশ কাটিয়ে কক্ষে ঢুকে পড়ে। খাটের এক কোণায় বসে মাথা নিচু করে এবং গম্ভীর স্বরে বলল, আমি সিঙ্গাপুর যাচ্ছি, কিছুদিন পরে ফিরব। আপনি আদ্রিতাকে নিয়ে অহনার বাড়ি থেকে আসুন এই কটা দিন। আতিয়া কপাল কুঁচকায়। মা কি করলো না করলো এসবে কখনোই তার মাথা ব্যথা ছিল না তার। কখনোই মাকে জানায়নি কোথায় যাচ্ছে বা যাবে। তবে আজকে কি হলো? আতিয়াকে চুপ থাকতে দেখে আবরার পুনরায় বলল, আই অ্যাম ইন লাভ উইথ আদ্রিতা। আমি তার সঙ্গে থাকতে চাই। সো তাকে নিয়ে বাংলাদেশে যাওয়ার চিন্তা করবেন না, টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমি। বলেই চলে যাই। যেভাবে হুট করে আসলো ঠিক সেভাবেই চলে যাই। আথিয়ার আঁখি পল্লবে অশ্রু জমে। তার ছেলে কথা বলল তার সাথে, ভালো করেই কথা বলল, কোনো রাগারাগি করল না এবং অকপটে স্বীকার করে নিল আদ্রিতাকে ভালোবাসে। এ দিনটাও বুঝি দেখার ছিল। ভোরের আলো ফুটেছে বোধ হয়। সুইজারল্যান্ডের জুরিক শহরে অবস্থিত এই ছোট্ট বাড়িখানা জলমল করছে, দিনের আলোর মতোই উজ্জ্বল। আদ্রিতার ড্রয়িং রুমের সোফায় বসে আছে, কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য অপেক্ষা করছে সে। আবরার তাসনিন রেডি হচ্ছে, এক্ষুনি বের হবে কক্ষ থেকে, হিরো হিরো লোক নিয়ে চলে যাবে। তখন আবরারের পেছন পেছন এসেছিল আদ্রিতা। আতিয়াকে বলা কথাগুলো সে শুনে ফেলেছে। আবরার তাকে ভালোবেসেই একটা কথা সারা শরীর কাঁপন সৃষ্টি করেছে। লোকটা কি সত্যিই বলল? তখন থেকে এটাই ভেবে চলেছে আদ্রিতা। আবরার কক্ষ থেকে বের হয়। পরনে কালো রঙের জিন্স, কালো শার্ট, শু, হাতে ইয়া বড় লাগেজ, কানে অ্যাপেলের লোগোওয়ালা ফোন। ব্যস্ত ভঙ্গিমায় কারোর সাথে ইংরেজিতে কথা বলছে। বড়ই রেগে আছে মনে হচ্ছে। আদ্রিতাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, করুণ স্বরে বলল, চলে যাচ্ছেন আবরার তাসনিন? আবরার থেমে যায়, কান থেকে ফোন নামিয়ে পকেটে রাখে। লাগেজের হাতল ছেড়ে দুপা এগিয়ে আসে, ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে ডান হাত বাড়িয়ে চেপে ধরে আদ্রিতার উষ্ঠ। হাসকি স্বরে বলল, চলে যাচ্ছি, তবে দ্রুতই ফিরব। তোমার ছোট্ট দেহখানা ব্যথায় জর্জরিত করতে আমাকে যে ফিরতেই হবে। আঁখি পলক বন্ধ করে নেয় আদ্রিতা। আবরারের হাতের উপর হাত রেখে বিড়বিড় করে বলল, আর কতবার বলল মুখ খুলবেন না? আপনার মুখের এই একটা কথা আমার হৃদয় কাঁপিয়ে তোলে। আবরার বোধহয় হাসলো একটু, ফিসফিস করে বলল, শুধু হৃদয় নাই, আরও অনেক কিছু কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিন। তখনই পিছন থেকে সিএম বলল, কাঁপাকাঁপি পরে হবে, আগে দৌড়া, প্লেন ধরতে হবে। উড়ে চলে গেল বলে। আবরার দাঁতে দাঁত চেপে তাকায় সিয়ামের দিকে, কঠিন কিছু গালি আউড়িয়ে বলল, তোকে সিঙ্গাপুরের মাটিতে পুঁতে রেখে আসবো, আই শিওর। মা হয় মমতাময়ী। পৃথিবীর সকল মা তার বাচ্চার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। বাচ্চার ভালোর জন্য তারা বিনা বাক্যে বিষ পান করে নিতেও পারে। খুব কম সংখ্যক মা রয়েছে যাদের বাচ্চার প্রতি টান নেই। বাচ্চার ভালো খারাপে কিছু আসে যায় না। আতিয়া বেগম কি ঠিক সেই কোয়ালিটির মা? ছেলে মেয়ের ভালো খারাপে তার কি হৃদয় কাঁপে না, কলিজা চটপট করে না? হয়তো তাই, নয়তো টিকিট ক্যান্সেল করে দেওয়ার পরেও ফের নতুন টিকিট কেন কিনবে? কেন চলে যাওয়ার এত তাড়া? আবরার আকুল স্বরে নিজের ভালোবাসার বার্তা জানান দেওয়ার পরেও কেন এত চলনা করছে মা? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় আবরার। আজকে বেশ শীত পড়েছে, সেই সাথে কুয়াশা নেমেছে গোটা শহর জুড়ে। দূরের বস্তু দেখা মেলা ভার। বিশাল আকৃতির গাছগুলো কুয়াশার চাদরে মুড়ে রয়েছে, যেন মাতার সন্তানকে সূর্যের আলো হতে রক্ষা করার প্রস্তুতি নিচ্ছে। রাস্তার দুপাশে দুটো বাড়ি রয়েছে, একটা অহনার এবং অপর পাশেরটা জানা নেই। অহনা বেলকনিতে পায়চারি করছে বাচ্চা নিয়ে, হয়তো কান্না থামানোর চেষ্টা করছে বা ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আহাদ, ইবান, আমান, সিয়াম সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। একজনের উপর আরেকজন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। সিয়ামের মাথা আবরারের কাঁধে। বিরক্ত হয় না আবরার, বরং তার অভ্যেস রয়েছে। সিঙ্গাপুরের প্রজেক্ট একাই হ্যান্ডেল করতে সে চেয়েছিল। কাট স্বরে বলেছিল, আই উইল ম্যানেজ, তোদের যেতে হবে না। তখনই বদের হাঁটি চারটায় আবরারের পা জড়িয়ে ধরে। যাবে মানে যাবেই, জেদ ধরে বসে পড়ে।
অগত্যই তাদের নিয়েই পাড়ি জমাতে হচ্ছে সিঙ্গাপুর। অহনাদের বাড়ির বন্ধ গেটের পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে আবরার। মন বলছে গাড়ি থেকে নেমে অহনার কাছে যেতে, অনুনয়ের স্বরে বলতে, বনু প্লিজ আম্মুকে বল আদ্রিকে নিয়ে যেন চলে না যায়। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এখানে ফিরে যেন আদ্রিকে দেখতে পাই। তবে নিজের গম্ভীর ব্যক্তিত্ব ধরে রাখতে গাড়ি হতে নামে না, ছুটে যায় না অহনার নিকট, বরং দক্ষ হাতি স্টারিং ঘুরিয়ে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। বিড়বিড় করে আওড়ায়, আদ্রিতা প্লিজ চলে যেও না, আই নিড ইউ ব্যাডলি, প্লিজ যান। লাগেজে নিচে প্রয়োজনীয় সকল জামা কাপড় ঢুকিয়ে সেই লাগেজের উপরেই বসে আছে আদ্রিতা। মনটা বেশ খারাপ। একটু আগে মা এসে জানালো সন্ধ্যা 6টার ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছে তারা। জামা কাপড় যেন গুছিয়ে রাখে। কৌতূহলী আদ্রিতা মাকে জিজ্ঞেস করেছিল, কেন মা? আবরার তাসনিন তো থেকে যেতে বলল। তখনই আতিয়া গম্ভীর স্বরে জবাব দেয়, দুর্বল হয়ে পড়েছ আদ্রিতা, অথচ তুমি ভুলে গিয়েছ আবরার তাসনিন তোমাকে অস্বীকার করে ফেলে রেখে এসেছিল। আদ্রিতা ভুলে গিয়েছে সত্যি, তার মনে নেই কিছু, মনে করার চেষ্টাও করেনি। শুধু এটুকু বুঝতে পারছে এখান থেকে যাওয়া ঠিক হবে না। তার বেহায়া মনটা বারবার বলছে, আদ্রি তুই যাস না, থেকে যা নির্দয় পাষাণ পুরুষটির নিকটে। তখনই টুংটাং করে বেজে ওঠে আদ্রিতার ফোনকানা। কল আসেনি, এসেছে মেসেজ। আদ্রিতা চটজলদি লাগেজের উপর থেকে নেমে পড়ে। টি টেবিলের উপরে থাকা ফোনখানা হাতে তুলে হোয়াটসঅ্যাপে ঢোকে। আননোন নাম্বার থেকে 8 মিনিটের ভিডিও এসেছে। কাঁপা কাঁপা হাতে ভিডিওখানা প্লে করে আদ্রিতা, আর দেখতে পায় তার আর আবরারের ঘনিষ্ঠ মুহূর্ত। এই তো, এই বিছানায় আবরারের সঙ্গে লেপ্টে রয়েছে সে, অদরে অদর মিলিত দুজনের। আবরারের হাতখানার পানে নজর পড়তে চোখ দুটো বন্ধ করে ফেলে আদ্রিতা। এটা তো গতকাল রাতের দৃশ্য। গলা শুকিয়ে আসে, হাত পায়ের কাঁপন একটু বেড়েছে নিশ্চয়, তলপেটে মোচড় দিয়ে উঠেছে। এটা ক্ষুধার জন্য নয়, বরং গতকাল রাতে সেই ঘটনা অনুভব করছে বলে। আবরার তাসনিন বড়ই বেহায়া এবং উন্মাদ হবে না? সর্বক্ষণ উন্মাদনায় ভরপুর ডার্ক রোমান্টিক মুভি দেখে কিনা, সেই সব হিরোদের মতোই তো হচ্ছে। আদ্রিতার ভাবনার মাঝে একখানা মেসেজ আসে একই নাম্বার থেকে, এটা দেখে একদিন কাটিয়ে দিব। কালকে ড্রেস ছাড়া হট পিক তুলে দিও, সেটা দেখে কালকে দিন কাটিয়ে দিব। অ্যান্ড পরশু তোমার জামার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাবো, ওকে যান। আর আর যদি পরশু বাড়ি ফিরে তোমায় না দেখতে পাই, পা কেটে হাতে ধরিয়ে দিব, মাইন্ড ইট। আদ্রিতা 4-5 বার মেসেজখানা পড়ে এবং বিড়বিড় করে বলল, আবরার তাসনিন, কবে জানি আপনার বেপরোয়া রোমাঞ্চের কবলে পড়ে জানটাই উড়ে যাবে আমার। তারপর শেষে লেখাটুকু পড়ে কলিজা কেঁপে ওঠে। তখনই আতিয়া বেগম চলে আসে কক্ষে। ব্যস্ত পায়ে পায়চারি করতে করতে বলল, আতিয়া, আদ্রিতা দ্রুত করো, আমরা বেরোবো। আদ্রিতা চমকায়, হাতে থাকা ফোনে সাইড বাটন চেপে বন্ধ করে ফেলে এবং বলল, আমি রেডি, চলো। আতিয়া ছোট ছোট নয়নে তাকাই আদ্রিতার দিকে। চমকানো আদলখানা ভালো করে পর্যবেক্ষণ করে বলল, আবরারের সাথে কন্ট্যাক্ট করিও না, সে যেন নতুন হোয়াটসঅ্যাপের খবর না জানতে পারে। আদ্রিতার ঠোঁটলটাই মনে মনে বলল, অলরেডি জেনে গেছে মা। আরিফ নিজে এসেছে আদ্রিতা এবং আতিয়াকে নিতে। এয়ারপোর্টে এসে সেটা দেখতে পেল আদ্রিতা। ওই তো কালো রঙের স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়ায়। বয়স বেড়েছে, তবে বোঝার উপায় নেই, এখনও আগের মতোই হ্যান্ডসাম। শেষবার যখন দেখেছিল তখনও ঠিক এমনই ছিল দেখতে। আতিয়া মুচকি হাসে। নিজের লাগেজের হাতল টেনে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আরিফের নিকট। আরিফ ভীষণ যত্ন সহকার আতিয়ার ডান হাতখানা মুঠোয় পুরে নেয়। এত লেট হলো যে? আদ্রিতা লেট করিয়ে দিল। তারপর বলো ফ্লাইট কখন আমাদের? আরিফ হাত ঘড়িতে নজর ঘুরিয়ে বলল, এই তো আর আধ ঘন্টা। তুমি আমার কথা শুনে চলে আসবে ভাবতে পারিনি আমি। আতিয়ার হাসি মুখখানা কালো হয়ে যায়। মাথা নত করে বলে, আমার ছেলেটা থাকতে বলেছিল, চলে এসে বোধহয় ভুল করলাম। কোনো ভুল করনি তুমি, তোমার ছেলে থাকলে কখনোই আসতে পারতে না। তাই তো আমি প্ল্যানিং করে তাকে সিঙ্গাপুর নিয়ে গিয়েছি, বলে উচ্চস্বরে হাসে আরিফ। তবে আতিয়ার হাসি পায় না, বরং ছোট ছোট নয়নে আরিফের পানে তাকিয়ে থাকে। আজকে আবরার বাসা থেকে বের যাওয়ার পরে আরিফ কল করে আতিয়াকে। কেঁদে কেঁদে বলল, আমি আর এভাবে বাঁচতে পারছি না আতিয়া, একটু রিল্যাক্স চাই, শান্তি চাই। তাই ভেবেছি আদ্রিতাকে নিয়ে বাংলাদেশে থাকব, আমার পুরনো বাড়িতে মেয়েকে নিয়ে শান্তিতে বসবাস করব। তুমি প্লিজ আদ্রিতাকে ফিরিয়ে দাও। আতিয়া তখন চিন্তায় পড়ে গিয়েছিল। কখনোই আরিফকে দুর্বল হতে দেখেনি সে, আজকে তবে এত দুর্বল কেন হলো? এক কোণে দাঁড়িয়ে আদ্রিতা দেখছিল নিজের বাবাকে, অপেক্ষা করছিল কখন তার পানে তাকাবে আর 2 হাত মেলে দিয়ে ডাকবে, বলবে, মামুনি বাবার কাছে এসো। কিন্তু বাবার আর সময় কোথায় আদ্রিতার পানে তাকানোর। হঠাৎ একটা গাড়ি এসে থামে আদ্রিতার সামনে এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। একটা শক্তপোক্ত হাত আদ্রিতার কোমর জড়িয়ে ধরে শূন্য তুলে গাড়িতে বসিয়ে দেয়।
চিৎকার করারও সময় পায় না আদ্রিতা। কিছু বুঝে উঠতেও পারে না, শুধু শুনতে পাই আবরার তাসনিনের কলিজায় আগুন জ্বালিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে। বলেছিলাম না, কলিজা ঠান্ডা না হওয়া অবধি তোর মুক্তি নেই। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তোমাতেই আসক্ত, লিখেছেন তানিশা সুলতানা। এটা গল্পের চতুর্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।